হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডব্লিউপি স্টার্ট এক্সাম। আজকে দেখো তোমাদের 2019-এর নোটিফিকেশনে যে এনটিপিসি এক্সাম হয়েছিল তারই আজকে টোটাল তোমাদের ম্যাথের কোশ্চেন নিয়ে আসছে, ঠিক আছে? তো 2019 সালে নোটিফিকেশন বেরিয়েছিল এবং 20-র লাস্ট থেকে এক্সামটা চালু হয়েছিল এবং 21 পর্যন্ত চলেছিল। তো আজকে যে শিফটটা তোমাদের করাবো সেটা হচ্ছে তোমাদের কত 11 তারিখ, ঠিক আছে? 11/01/2021, ঠিক আছে? 11 তারিখে যে ম্যাথের কোশ্চেন এসেছিলো সেই টোটালটাই একটা ভিডিওতে করিয়ে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে আপলোড করে দেবো, ঠিক আছে? যারা টেলিগ্রামে যুক্ত হতে পারোনি তারা তোমরা এই ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে জয়েন হতে পারবে, ঠিক আছে? ভিডিওটা দেখার পর তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবে পরবর্তীকালে। আর একটা ব্যাপার হচ্ছে টেলিগ্রামে গিয়েও ডব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে, ঠিক আছে, যদি হেল্পফুল মনে হয় তো তোমরা একটু লাইক একটু কমেন্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু মোটিভেশন পাওয়া যায়। চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। দেখো, একজন সাঁতারু যার স্থির জলে গতি 9 কিমি পার ঘন্টা, অনুকূলে 45 মিনিটে 9 কিমি নিচে চলে যায়, না এটা চলে যায় হবে, ঠিক আছে, মিস্টেক, চলে যায় মানে অনুকূলে 45 মিনিটে 9 কিমি যায়, তাহলে স্রোতের গতিবেগ খুঁজুন। দেখো তোমরা একটা জিনিস মনে রাখবে, অনুকূল এটা সূত্র বলতে পারো বা যেটাই বলতে পারো, নৌকা প্লাস স্রোত। এবার এখানে আমাকে কি বলেছে, স্রোতের গতি বের করতে বলেছে। এবার এটা বের করতে হবে, স্রোত এসে যেটা, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, স্থির জল, যখন আমাদের স্থির জল বলবে না, যখন স্থির জল বলবে, এখানে যদি নৌকা না বলে দেয়, নৌকার জলের গতিবেগ 9 কিমি পার ঘন্টা যদি না বলে দেয়, সেটা যদি স্থির জলে বলে দেয় সেটাও কিন্তু নৌকা ধরে নিতে হবে, ঠিক আছে? স্থির জলে মানেই হচ্ছে নৌকা, ঠিক আছে, নৌকার গতিবেগ। তার মানে আমার এখানে কি নৌকার গতিবেগ কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার এখানে কি 9 হচ্ছে নৌকার গতিবেগ পেয়ে গেছে। আর প্লাস স্রোত, স্রোত আমি জানি না, স্রোত আমি লিখে দিলাম। কিন্তু এখানে অনুকূলে গতিবেগ আমি জানি না। এবার অনুকূলে গতিবেগ কত দেওয়া আছে, এই যে 45 মিনিটে কত আছে, 9 কিমি যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের নৌকার গতিবেগ কত আছে, 9 কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় 9 কিমি যাচ্ছে, ঠিক আছে, ঘন্টায় আছে। এবার এটা মিনিটে দিয়েছে কি 9 কিমি যায় 45 মিনিটে, এটা ঘন্টায় প্রকাশ করে নিতে হবে, ঠিক আছে? তো ঘন্টায়, যেহেতু ঘন্টায় কেন প্রকাশ করতে হবে, কারণ অ্যান্সারগুলো সব ঘন্টায় দেওয়া আছে, দেখো ঘন্টায় ঘন্টায়, ঠিক আছে? মিনিটে থাকলে মিনিটে করে নিতাম, এটাকে মিনিটে করে নিতাম, যে কোনো একই ইউনিটে প্রকাশ করতে হয়। তাহলে কি করব, দেখো 45 মিনিটে কত যায়, 45 মিনিটে যাচ্ছে হচ্ছে 9 কিমি, তাহলে 1 মিনিটে কত যাবে, 9/45। এবার আমাকে ঘন্টা বের করতে হবে, ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাবে, যেটা বের করতে হয় সেটা গুণ করতে হয়, 60 ইন্টু করে দিলাম। তাহলে এখানে কাটো 5 নং 45, 5 12 60, 5 12 60, ঠিক আছে? তাহলে এটা কি হলো, 12 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল, ঠিক আছে? তাহলে অনুকূলে কত যায়, অনুকূলে যাচ্ছে হচ্ছে তোমার 12 কিলোমিটার হার্স। নৌকাটা ছিল আর অনুকূলেরটা আমরা বের করে নিলাম, ঘন্টায় প্রকাশ করে নিলাম, অনুকূলে পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে আমরা স্রোত বলতে পারবো। দেখো এখানে 9 আছে, এই 9টা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, সমান সমান স্রোত বেরিয়ে গেল, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি হলের দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 7 মিটার বেশি, যদি এর পরিধি 62 মিটার হয় তাহলে দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটা হল বলেছে, হলটা চারকোনাই হবে, তো একটু হলের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থ। দেখো এই বড় যে বাহুটা থাকে সেটাকে দৈর্ঘ্য বলা হয়, ছোটো যে বাহুটা থাকে সেটা প্রস্থ থাকে, ঠিক আছে? তো বলেছে প্রস্থের থেকে 60 মিটার বেশিকে দৈর্ঘ্য বেশি, ঠিক আছে? প্রস্থ যদি এটা এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, তার থেকে 7 মিটার বেশি, প্রস্থর থেকে 7 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 7 করে দেবো যেহেতু বেশি বলেছে। এবার বলেছে এর পরিধি কত, 62 মিটার। এবার এর পরিধি বলতে চারিপাশে যে বর্ডারটা আছে, ঠিক আছে, যে বেড়া দেওয়া আছে, এটাকে পরিধি বলা হয়। এবার আমরা হয়তো সূত্রভাবে মনে রাখতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা একটা কি, এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এই বাহু সমান, এই বাহু সমান, তাহলে আয়তক্ষেত্র যদি হয়, আয়তক্ষেত্র পরিধির সূত্র কি হয়, 2a প্লাস বি, তাই না? এটা হচ্ছে পরিধির সূত্র হয়, পরিধি লিখে দিই, পরিধি, এটা হচ্ছে পরিধির সূত্র হয়। এবার 2 কেন নেওয়া হয়, কারণ হচ্ছে এইভাবে, এটা যদি দৈর্ঘ্য হয় এ যদি ধরি, এটাও যদি এ ধরি, এটাও বি, এটাও বি। এবার দেখো দুটো এ মানে কি 2a প্লাস আবার এই বি যোগ করলে 2b হচ্ছে, তাহলে এখান থেকে 2 কমন নিলে তাহলে a প্লাস বি হয়ে গেল,
ঠিক আছে, পরিধি হয়ে গেল। এবার কি হলো, এই সবকটা 4টে বাহুই তো যোগ করলে সেটাই পরিধি, সেটাই করলাম। এই দুটো যোগ করে নিলাম, এই দুটো যোগ করে নিলাম, সেখান থেকে 2 কমন করলে এটাই আসে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো তোমরা নেক্সট কী করবো, দেখো এই পরিধি সমান সমান কত দেওয়া রয়েছে, 62 দেওয়া রয়েছে। তাহলে এটা সমান সমান লিখতে পারি শর্তে a প্লাস বি, এই পরিধি সমান সমানই কত দেওয়া আছে, 62 দেওয়া আছে। তাহলে এই দুই কেটে দিলাম, 31 থাকলো। এবার একটা জিনিস দেখো, আমি এখানে এর মান কত পেয়েছি, দেখো এর মান কত পেয়েছি এখানে, x+7, এখানে বসিয়ে দেবো x+7 এর বদলে দৈর্ঘ্য। আর পোস্ত কত, পোস্ত আমি x ধরেছিলাম, x, তাহলে এটাই সমান সমান কত হবে, 31 হবে। হ্যাঁ, এটাই সমান সমান 31 হবে। এবার এখান থেকে কত, এই এক্স যোগ করলে কত, 2x হচ্ছে। আর ওই পাশে 7 চলে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 7 মাইনাস চলে গেলে কত হচ্ছে, 3 4 24। তাহলে এই দুই কাটলাম, 12। তাহলে এক্স সমান সমান কত দাঁড়াচ্ছে, এক্স সমান সমান হচ্ছে 12। আমার এখানে কী চেয়েছে, তা হলের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই এক্স মানে কি, এক্স মানে হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে পোস্ত, আর এই পোস্তর থেকে 7 বেশি, তাহলে 12 + 7, ঠিক আছে। তাহলে সমান সমান কত, 7 আর 2 9, 19। 19 হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই চেয়েছে। নেক্সট কোশ্চেন চলো। 35 জন স্কুলের ছাত্রের গড় বয়স হলো 16 বছর। 52 বছর বয়সী একজন শিক্ষক দলে যোগ দিয়েছে। ছাত্র শিক্ষকের বয়সে গড় নির্ণয় করো। দেখো 35 জন স্কুল কত, 35 জন স্কুলের গড় বয়স কত, 16 বছর করে। তাহলে মোট কত, মোট হচ্ছে 35 × 16, কত বছর মোট, দেখি মোট বের করি কত বছর। তাহলে 16 যদি এখানে গুণ করা হয়, 350, 5 × 30 0 0 হাতে 3, 318 21, তাহলে এখানে 0 5 আর 1 6 3 আর 2 5, 560। এই দুটো গুণ করলে 560 হয়, তোমরা গুণ করে দেখো। এবার বলেছে কি টোটাল কত, টোটাল হচ্ছে এই বয়সটা হচ্ছে, ঠিক আছে, 560। এবার 52 বছর বয়সী একজন শিক্ষক দলে যোগ দিল, ঠিক আছে, একজন যোগ দিয়েছে এদের সঙ্গে শিক্ষক। তাহলে কত হলো, 2 5 আর 6 11, হাতে 1 6, 612 হলো। তাহলে ছাত্র শিক্ষকের বয়সে গড় অনুপাত কত। এবার দেখো আগে ছিল 35 জন, তারপরে আরও একজন যুক্ত হয়েছে, তাহলে গড় কত হবে, এটা তো মোট বয়স, ঠিক আছে। গড় কত হবে, গড় বের করার জন্য আমি কী করি, মোট যে বয়সটা থাকে তাকে যতজন স্টুডেন্ট থাকে বা ছাত্র থাকে, যতজন লোক থাকে সেটাকে দিয়ে ভাগ দিই। তাহলে 612কে আমরা কি, এই আগে 35 জন, পরে একজন যুক্ত হয়েছে, যে শিক্ষক যুক্ত হয়েছে, তাহলে 36 দিয়ে আমরা ভাগ দেবো, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা কাটি, 4 দিয়ে যদি কাটি, 4 নং 36, 4 অক্ষে 4, 4 অক্ষে 4 5 6, 4 5 20, 3 4 12, ঠিক আছে। 9 দিয়ে 3 দিয়ে কাটি, 3 3 9, 3 5 15, 3 অক্ষে 3, 3 17 51, তাহলে 17 হচ্ছে অ্যান্সার, গড় ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সহগ দরকার নেই, এলসিএম ও তার সর্বশ্রেষ্ঠ সহগ মানে এসসিএফ মানে লসাগু এবং গসাগু এর 24 গুণ হয়। মানে বলেছে লসাগু হলো তাদের গসাগু, এসসিএফ মানে গসাগু এর 24 গুণ হয়। মানে লসাগু এবং গসাগু, গসাগু এর 24 গুণ হয়। ধরো গসাগু যদি এক্স ধরি, গসাগুর 24 গুণ কী হয়, লসাগু, ঠিক আছে। তাহলে 24x হবে। মানে বলেছে লসাগু তার গসাগুর 24 গুণ হয়, তাহলে গসাগু যদি এক্স ধরি, তাহলে এটা এর 24 গুণ, মানে x × 24, তাই না। তাদের গসাগু এবং সর্বনিম্ন সহগ মানে লসাগু এর যোগফল হচ্ছে এত হয়, কত, 750 হয়, ঠিক আছে। তাহলে লসাগু কত, লসাগু আমি এখানে পেয়েছি 24x আর হচ্ছে এক্স, বলেছে গসাগু এবং লসাগুর যোগফল, ঠিক আছে। তাহলে লসাগু প্লাস গসাগু কত, এক্স, এদের যোগফল কত বলে দিয়েছে, 750 বলে দিয়েছে। তাহলে এখানে কত হচ্ছে, 25x সমান সমান 750। এবার যদি কাটাকাটি করি, 3 × 75, এক্সের মান কত হচ্ছে, এক্সের মান 30 বেরোচ্ছে। তাহলে আমাকে বলেছে, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাব, গসাগু পেয়ে যাব। গসাগু আমি পেয়ে গেছি এক্সের মান, তাহলে গসাগু সমান সমান কত আমার, গসাগু সমান সমান আমার এখানে 30। আর লসাগু কত হবে, এখানে এক্সের জায়গায় এক্স সমান সমান কত, 30, এক্সের মানটা এখানে পুট করে দেবো। তাহলে লসাগু কত হবে, লসাগু বেরোবে হচ্ছে 24, এক্সের মান ইনপুট করে দেবো, 30 হবে। এটা গুণ করলে যেটা হবে সেটাই লসাগু। তাহলে আমি এখানে কী লসাগু পেলাম, এটা গুণ করলাম না, গুণ আকারেই রেখে দিয়ে যাবে,
আর এটা এখানে গসাগু পেলাম 30, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমরা নর্মালি এই অঙ্কগুলো যারা করেছো তারা তো জানো যে তার মধ্যে একটি সংখ্যা দেওয়া রয়েছে 90, এই পর্যন্ত তো হয়ে গেল আমার। একটি সংখ্যা দেওয়া রয়েছে 90, অন্য সংখ্যাটি সন্ধান করুন। দেখো একটা সূত্র আছে, ঠিক আছে, সূত্র বলতে পারো লসাগুর, যেটা বলো লসাগু ইন্টু গসাগু, লসাগু লসাগু ইন্টু, এখানে ধরবে কি না ধরলে এইভাবে লিখে দিচ্ছি, লসাগু ইন্টু গসাগু কী হয়, সমান সমান সংখ্যা দুটি গুণফল হয়, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল হয়, মানে যে সংখ্যা দুটি বেরোয় তার গুণফল হয় লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। লসাগুর গসাগু পেয়ে গেছি আমি, লসাগু কত, লসাগু 24 ইন্টু 30, কারণ গুণ আকারেই রেখে দিয়েছি, গুণ করিনি। আর তার সঙ্গে কি গসাগু কত 30, গুণ করলাম, এই যে বললাম না লসাগু ইন্টু গসাগু, এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গসাগু। তাহলে গুণফল, সংখ্যা দুটি গুণফল, তার মধ্যে একটি সংখ্যা কত 90 দেওয়াই আছে, তার মধ্যে একটি সংখ্যা আছে 90 দেওয়া আছে, আর একটি সংখ্যা কত, অন্য সংখ্যাটি বের করতে বলেছে, আর একটি সংখ্যা ওয়াই ধরে নিলাম। তাহলে এবার কাটো, এই 0 এই 0 কাটলাম, 3 তিরিককে 9, ঠিক আছে, এই 3 দিয়ে কাটলাম 10, তাহলে ওয়াই সমান সমান কত, ওয়াই সমান সমান 240, মানে অন্য সংখ্যাটি কত, অন্য সংখ্যাটি হচ্ছে 240, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চলো। 100 থেকে 1000-এর মধ্যে কয়টি সংখ্যা আছে যেগুলো 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, ঠিক আছে। দেখো 100 থেকে 1000-এর মধ্যে বলেছে, তাহলে তুমি একটা জিনিস দেখো, 100 যদি ধরি, 100 তো 11 দিয়ে বিভাজ্যতা যায় না, না, 100-র পরে 101, 2, 3, 9, 109, 110, 111কে 11 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 11 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে, তাই না। তাহলে 110 যাচ্ছে, তারপরে কত যাচ্ছে, 110, 121 যাচ্ছে, 21 যাচ্ছে, 11 11 121 হয়, তারপরে 132 যাচ্ছে, 11কে 11, 11 দিয়ে কাটাকাটি করলে কত 12 হয়, ঠিক আছে, 12 11কে 11, 11 2 22, তারপরে যাচ্ছে কত, তারপরে 143 যাচ্ছে, ঠিক আছে, 13 হয়, 143 যাচ্ছে, এরকম ডট 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 করতে করতে দেখবে লাস্ট যে সংখ্যাটা, 1000 তো যায় না 11 দিয়ে ভাগ, লাস্ট যে সংখ্যাটা যাচ্ছে সেটা হচ্ছে দেখো 990 যাচ্ছে, ঠিক আছে, লাস্ট সংখ্যা, তারপরে আর কিন্তু যাচ্ছে না, সবচেয়ে কম যাচ্ছে 110 আর সবচেয়ে বেশি যাচ্ছে 990, ঠিক আছে। এবার তোমরা এখানে একটা সূত্র মনে রাখবে, সূত্র বলতে তোমরা একটা এটা মনে রাখবে, হচ্ছে এইভাবে বের করবে, নাহলে সম্ভব না এইভাবে বের করা। তোমরা লাস্ট মাইনাস ফার্স্ট, মানে অনেস্ট, ঠিক আছে, ফার্স্ট লাস্ট সংখ্যা, মানে লাস্ট সংখ্যা থেকে ফার্স্ট সংখ্যা বাই যেটাতে ভাগ করতে হবে সেটা বাই করে দেবো, ঠিক আছে, প্লাস 1, এটা করলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি করি, লাস্ট কত সংখ্যা বেরিয়েছে 990, আর আছে 110, এই দুটোকে বিয়োগ করি, 990 মাইনাস 110 ভাগ হচ্ছে 11 প্লাস 1। এবার এখানে যদি বিয়োগ করা হয় 0, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 8 বাই 11 প্লাস 1, এটাতে এটাতে যদি কাটি 8 11 88, তাই তো, হ্যাঁ 8 11 88, আর 0-এর জন্য একটা 0 বসে গেল, তাহলে 80, আর এখানে প্লাস 1 কত হচ্ছে 81। তাহলে 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য কতগুলো সংখ্যা আছে, 81টা আছে, ঠিক আছে, 81টা সংখ্যা আছে, 81 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রামসাগর এবং ভগতরাম, রামসাগর কিন্তু আলাদা না, একই সাথে নাম, ঠিক আছে, রামসাগর আর ভগতরাম একই, ঠিক আছে, দুজন, রামসাগর একজন, ভগতরাম একজন, 10:13 অনুপাতে বিনিয়োগ করে একটি অংশীদারি প্রবেশ করে, ঠিক আছে। তো 8,050 লাভে ভগত ও রামের শেয়ার খুঁজুন, ও 8,050 লাভ করে, ঠিক আছে, লাভ করে হবে এখানে, ভগতরামের শেয়ার খুঁজুন, ভগতরাম কোনটা, ভগতরাম হচ্ছে 13 ইউনিটের মান, ঠিক আছে। দেখো তাহলে টোটাল লাভ করছে কত, এখানে কত, টোটাল লাভ 10 আর হচ্ছে 13 ইউনিট, টোটাল ইউনিট কত 3 আর হচ্ছে 2 23, সমান সমান, এটা সমান সমানই কত দেওয়া আছে লাভ 8,050 টাকা, 8,050 টাকা। তাহলে এটাকে যদি আমি কাটি, তাহলে এটাকে যদি কাটা হয় তাহলে কত হচ্ছে, 3 তিরিককে 3 দিয়ে যাবে, 4 দিয়ে 3 4 12 2 1 3 হচ্ছে 3 দিয়ে যাবে, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, 3 2 6, তাহলে 1, এটা হচ্ছে কত 1 7 9, এটা হচ্ছে 7 1 15, তাহলে 3 5 15, 5 হাতে 1 5 10 11, ঠিক আছে। তাহলে 13 হচ্ছে 3, 13 পর একটা 0 হবে, তাহলে একটা 0 হবে, তাহলে 35টা হচ্ছে 23 35 805, তাহলে এটা হলো, তাহলে 1 সমান সমান কত পেলাম আমরা
350 পেলাম। এবার আমার চেয়েছে কোনটা, চেয়েছে হচ্ছে ভগতরাম কোনটা 13 ইউনিট, ঠিক আছে। তাহলে এটা 13 ইউনিট সমান সমান কত হবে, 350 ইন্টু 13, ঠিক আছে। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, যদি রামসাগর চাইতো তাহলে 10 দিয়ে গুণ করতাম, তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে কত 350, ঠিক আছে। আর এদিকে হচ্ছে 3 5 15 5, 3 5 15 5 হাতে 3 3 9 10, তাহলে 0 5 5 3 1 4, ঠিক আছে। তাহলে 45 50 মানে 4550 টাকা হচ্ছে ভগতরামের শেয়ার। এটা হচ্ছে অ্যান্সার তোমাদের। চলো নেক্সট কোশ্চেন। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল আছে 12, অঙ্কের ক্রম বিপরীত হলে প্রাপ্ত নতুন সংখ্যার সাথে 7 গুণ এবং মূল সংখ্যার 4 গুণের সমান হয়, নম্বরটি সন্ধান করুন। দেখো এই অঙ্কটা তোমার এমনিতে বড় হবে, তোমরা জাস্ট অপশান ধরে করলে একটু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। দুটি সংখ্যার যোগফল বলেছে a প্লাস b কত সমান 12, যে কোনো সংখ্যার যোগফল 12 বলেছে। তাহলে আমরা অপশান ধরে যদি করতে চাই তাহলে কি করব, এবার সংখ্যা দুটি তো নিচে দেওয়া আছে, তাই না, সংখ্যা মানে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, ঠিক আছে। তো সংখ্যা দুটি নিচে দেওয়া আছে, আমি দেখব দুটি সংখ্যার যোগফল 12 কোনটা কোনটা হচ্ছে, প্রথমে চেক করব। দেখো 8 আর 4 12, 5 7 12 হচ্ছে, 8 আর 4 12, 5 7 12 আছে। তার মানে কী বলো তো, সব কটায় 12 আছে, তাহলে আমরা বুঝতে পারছি না কোন অপশানটা নেব। তাহলে আমরা পরের জিনিসগুলো স্যাটিসফাই করি। দেখো কি বলেছে, অঙ্কের ক্রম বিপরীত হলে মানে কি, ধরো 84 নিলাম, ধরো 84টা নিলাম, 84 বিপরীত হবে মানে কি, 84 উল্টো হবে কি 48 হবে, তাই না। 4কে দিকে নিলাম, 8কে বিপরীত করে দিলাম, 48 হলাম। তাহলে বলেছি কি প্রাপ্ত নতুন সংখ্যার সাথে 7 গুণ করলে, প্রাপ্ত নতুন সংখ্যা মানে কি যেটা বিপরীত ক্রমে নতুন তৈরি হলো, এই 48 সাথে 7 গুণ করলাম, ঠিক আছে। এইভাবে এই নিচে করছি, মানে এটা নতুন সংখ্যা, নতুন, আর এটা হচ্ছে মানে মূল সংখ্যা বলতে পারো, অরিজিনাল সংখ্যা, ঠিক আছে। মূল সংখ্যা, এটা পরে চেঞ্জ হয়ে নতুন হয়েছে তাই। দেখো এবার বলেছে প্রাপ্ত নতুন সংখ্যার সাথে 7 গুণ করে, নতুন সংখ্যা এটা 48, এর সাথে আমরা 7 গুণ করলাম। এবার বলেছে মূল সংখ্যার সাথে 4 গুণ করে, মূল সংখ্যা আছে 84, 84 সাথে কত 4 গুণ করে, 4 গুণ করলে 4 গুণের মান সমান হয়, তাহলে এই গুণের মান সমান হবে, মানে এর সাথে গুণ করলে যেটা হবে এর সাথে গুণ করলে সেটা সমান হবে, তাই বলেছে। তাহলে আমি গুণ করে দেখি সমান হচ্ছে কিনা, যদি সমান হয় তাহলে আমাদের স্যাটিসফাই করে গেছে, তার মানে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে হবে না। 7 8 56, 6 5, 4 7 28, 28 আর 5 কত, 8 আর 5 13, 3 8 1 336 হচ্ছে, ঠিক আছে। আর এদিকে দেখি 4 4 16, 6 1 4 8 32 33, দেখো 336 হয়েছে, স্যাটিসফ্যাকশন হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার মানে এই 84টাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরে এগুলো তোমরা করে দেখতে পারো, ঠিক আছে। এইভাবে এটা যেভাবে করলাম সেইভাবে সেম টু সেম করে দেখতে পারো, কিন্তু এইগুলো মিলবে না, এটাই মিলে গেছে, এটাই অ্যান্সার, ওকে। তোমরা চেক করে নিও তো একবার। চলো নেক্সট। একটি 10 ফুট লম্বা একটি মই দেওয়ালের স্থির করা হয়েছে, একটি 10 ফুট লম্বা একটা মই দেওয়ালে স্থির করা হয়েছে, একটা দেওয়াল আঁকানো হলো, ঠিক আছে। এবার 10 ফুট একটা মই বলেছে, হ্যাঁ একটা দেওয়াল মনে করলাম। এবার 10 ফুট একটা মই মনে করলাম, 10 ফুট একটা লম্বা মই দেওয়ালে স্থির করা হলো, হ্যাঁ দেওয়ালে এই যে স্থির করলাম এই মইটা, ঠিক আছে, এটা হচ্ছে মই, লিখে দিলাম মই স্থির করা হয়েছে। দেওয়ালের 8 ফুট উচ্চতা, মানে এই যে দেওয়ালটা আছে এটা হচ্ছে 8 ফুট উচ্চতা একটি বিন্দুতে স্পর্শ করলো, হ্যাঁ এই বিন্দুতে স্পর্শ করে সিঁড়িটি প্রাচীরের দিকে কতটা দূরে সরানো উচিত যাতে শীর্ষটি দেওয়ালের উপরে 9.6 ফুট উঁচু বিন্দুতে পৌঁছায়। দেখো প্রাচীরের দিকে মানে এই যে দেওয়ালের প্রাচীর, এই প্রাচীরের দিকে কতটা মানে সরাতে হবে, ধরো এই যে মই আছে, এই মইটা তুমি যখন এইদিকে নিয়ে আসবে তখন কি হবে, তখন এই মইটা আর উপরে উঠে যাবে না কিছুটা, যত এইদিকে সরাবে তত কি হবে, তত তোমার মইটা নিচের দিকে নামতে থাকবে। তো এটা বলেছে যত এই দিকে আনবে, কাছাকাছি আনবে, তত মইটা উপর দিকে উঠে যাবে কত 9.6 ফুট উঁচু বিন্দুতে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে মনে করো আমি নিয়ে আসছি এখানে মইটা, এখানে নিয়ে আসলাম, এই মইটা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে নিয়ে আসলে কী হবে, এই মইটার এতটা উপরে উঠে যাবে, হ্যাঁ উপরে উঠে যাবে, তাহলে কী হবে 9.6 ফুট উঁচু হয়ে যাবে, বিন্দুতে পৌঁছে যাবে। তাহলে আমাকে কী চেয়েছে,
ও প্রাচীর কতটা সরানো হয়েছে, মানে এই যে প্রাচীর দিকে সরানো হয়েছে না, এটা কতটা সরানো হয়েছে, ঠিক আছে, কতটা সরাতে হয়েছে। দেখো এবার আমরা এটাকে দেখো এটাকে একটা একটা কনসেপ্ট এখানে একটা কাজ করে, পিথাগোরাসের সূত্র তোমরা হয়তো জানো, যারা জানো না দেখে নাও। দেখো একটা ত্রিভুজ যদি হয় না, এই ত্রিভুজটা কি করবে, এটাকে বলা হয় লম্ব, ঠিক আছে, এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে, অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী হয়, যদি আমরা এই অতিভুজটা বের করতে চাই, ধরো মনে করলাম এটা এক্স, এটা ওয়াই, আর এটা অতিভুজটা সি, ঠিক আছে। তাহলে অতিভুজটা বের করতে গেলে কী করতে হবে, এই যে লম্ব আছে এক্সের স্কোয়ার প্লাস এই যে ওয়াইটা আছে ওয়াইয়ের স্কোয়ার সমান সমান এই যে সিটা আছে সি এর স্কোয়ার হয়, ঠিক আছে, মানে এর স্কোয়ার প্লাস এর যে স্কোয়ারটা হবে সমান সমান সেটা হবে, ঠিক আছে। এই বাহুর দৈর্ঘ্য এই দুটো বাহুর যোগফলের মানে বর্গের যোগফলের সমান হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, এটা জাস্ট দেখে রাখো। এবার চলো কিভাবে করব আমরা। তাহলে আমরা প্রথমত বের করব এই বাহুটা, নিচের যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটাই ধরবো, এটা দেখা যাচ্ছে না, লালই করে নি, হ্যাঁ এই যে আছে ত্রিভুজটা সেটা বের করব। কারণ কি আমরা আগে ভূমিটা বের করব। দেখো তাহলে এটা 10 সেমি দেওয়া আছে, এটা 8 সেমি দেওয়া আছে। আমি কি বলেছিলাম, লম্ব স্কোয়ার মানে এই 8 স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা আমি জানি না, এটা আমি এক্স ধরে নিলাম, আর লম্ব স্কোয়ার ভূমি, এটা তো ভূমি তাই না, ভূমি বলেছিলাম, এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে কত, অতিভুজ স্কোয়ার। এবার এখান থেকে হচ্ছে 8×64 প্লাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 100। এই 64 ওই পাশে চলে গেলে কত হচ্ছে 4, এদিকে হচ্ছে 6 হাতে 1 36, তাহলে 36 হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 36। তাহলে এক্সের মান কত হয়ে যাবে, ছোটো করে নেব, তাহলে এক্সটা এই যে স্কোয়ার আছে ওটা সমান সমান ওই দিকে গেলে রুট হয়ে যায় 36, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কত বেরোবে, 6 বেরোবে। তাহলে এক্সের মান পেয়ে গেছি 6। তাহলে এই বাহুটার কত, এই বাহুটা টোটাল যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে 6, ঠিক আছে, টোটাল বাহুটা হচ্ছে 6। তাহলে এটা হয়ে গেল। তো আমরা সেইভাবে দেখো নিচের ভূমিটা আমরা কি পেয়েছি, টোটাল যে ভূমিটা আছে, ঠিক আছে, টোটাল যে ত্রিভুজটা ভূমিটা আছে সেটা আমরা 6 পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমরা দেখো এই ত্রিভুজটা যেটুকু আমার দরকার ছিল ভূমিটা বের করা সেটা আমরা বের করে নিয়েছি। এবার দেখো আমরা এই ত্রিভুজটা দেখব, এই যে ত্রিভুজটা আছে না এই ত্রিভুজটা দেখবো, ঠিক আছে। এই ত্রিভুজটার আমরা কী বের করবো, এইখানটার আমার টার্গেট থাকবে, আমরা এটুকু বের করব। এটুকু তো ভূমি তাই না, এই ত্রিভুজের ভূমি এটুকু আমরা বের করব। তো এইটুকু আমরা বের করতে পারলে কী হবে, দেখো কতটুকু সরেছিল আমাকে বলেছে, টোটালটা যদি 6 হয় সেখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো কতটুকু সরেছিল, সেটাই তো বলেছে কত দূর সরানো হয়েছিল। তাহলে আমি এটা বের করতে পারলে হয়ে যাবে। এটা কী করে বের করব, দেখো এই মইটা যদি 10 হয়, এই মইটা যদি 10 হয় তো এই মইটাকেই তো শুধু খাড়া করা হয়েছে এখানে, তাহলে মই তোর এই ডিস্টেন্সটা কী হয়েছে, সরে এসছে। তো এই মইটা 10 মানে কি 10 দেওয়া ছিল, তাহলে এটাও 10, একই মই তো তাই না। আর এখানে দেখো কি হয়েছে, এই সরানোর ফলে কী হয়েছে, এই শীর্ষে মানে 9 ফুট উঁচু বিন্দুতে পৌঁছায়, মানে এই টোটাল 9 ফুট 6 মানে উঁচুতে পৌঁছেছি, ঠিক আছে। এবার এটা দেখো, এটা কিন্তু তোমরা এটা ভেবে নিও না যে 8-এর পরে 9.6 উঠেছে, মানে এই পর্যন্ত তো 8 উঠেছে, 8 ফুট উঠেছে, তারপরে কি 9.6, এটা কিন্তু না, এটা কিন্তু টোটাল তোমাদের 9.6 দূরত্ব কিন্তু, ঠিক আছে, ফুট। এই যে বলেছে না কতদূর সরানো উচিত যাতে শিষ্যটি দেওয়ালের উপরে 9.6 ফুট উঁচুতে বিন্দুতে পৌঁছায়, ঠিক আছে। এখানে যেটা পৌঁছায় সেটা 9.6 পৌঁছায়, এটা সরানোর ফলে। তো চলো এবার আমরা কি বলেছিলাম যে লম্ব, ঠিক আছে, লম্ব ইন্টু ভূমি, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার হয়, তাই না। তাহলে এখানে আমরা কি হচ্ছে, এটা হচ্ছে লম্ব, এই যে টোটাল যেটা আছে 9.6, তাহলে 9.6 হচ্ছে 9.6 হচ্ছে লম্ব। আর ভূমি কি, ভূমি আমি জানি না, এটা একটা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান সমান কী হয়, অতিভুজ কত 10 স্কোয়ার। এবার আমি যদি এটাকে যদি গুণ করা হয় 9.6 ইন্টু 9.6 যদি গুণ করি 9 6 36 হাতে 3 6 নং 54 3 57 ইন্টু 6 নং 54 4 5 9 নং 81 আর 5 কত 6 ইন্টু 8, তাহলে 8 ইন্টু 6, তাহলে এখানে হচ্ছে কত 6 4 4 8 8, আর এখানে কত ছিল 4 4, ভুল করলাম নাকি,
এক মিনিট। কত 9.6, ঠিক আছে 9.6 9.6 ছচক 36 হাতে 3 6 নং 54 54 আর 3 হচ্ছে 57 57 ইন্টু 6 নং 54 4 5 9 নং 81 5 আর 1 6 6 ইন্টু 8, তাহলে এখানে থাকছে 6 7 আর 4 11 হাতে 1 6 হচ্ছে 12 2 হাতে 1 9 9.16। তোমাদের এখানে কত হচ্ছে 9.16 9.16 আছে, মানে 92.16 আছে, সরি। তাহলে এখানে থাকছে হচ্ছে 92.16, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে, আর 10 10কে 100 থেকে যাচ্ছে। যদি আমরা এখানে ওই পাশে নিয়ে যাই ওয়াই স্কোয়ার, এটা ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে কত হবে ডাইরেক্ট আমি এখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা করে নিও 6, এখানে 4 হচ্ছে, আর এখানে 2 হচ্ছে, 8 হচ্ছে, আর এখানে 3 মানে 7 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইটা ওখানে গেলে কি হচ্ছে, এটা রুট হয়ে যায় 7.84 রুট হয়ে যায়। এবার এটা রুট করলেই হয়ে যাবে। তো তোমরা এটাকে রুট করবে, আমি এখানে করছি রুট, এটা এখানে মুছে দিয়ে করছি, এখানে মুছে দিয়ে করছি, নাহলে এই সাইডটা করি, এখানে ওই অঙ্কটা করতে পারবো। এই সাইডটা করি, রুট যদি করি 7.84, প্রথমত এই পয়েন্টটাকে তুলে নাও, ঠিক আছে। পয়েন্টটা তুললে কি হয়, নিচে একটা 100 আসে, তাই না। তাহলে 100 রুট করলে কি হয়, 100 রুট করলে 10ই হয়। তো 10টাকে রেখে দাও আগে, ঠিক আছে, মনে মনে। আর ওই পয়েন্টটা তুলে দিলাম। এবার ডান সাইড থেকে নিয়ম কী, নিয়ম বলে ডান সাইড থেকে জোড়ায় জোড়ায় নিতে হয়। তো প্রথম জোড়ায় নিলাম, আর পেছনে জোড়া নেই বলে সিঙ্গেল নিয়ে নিলাম। তো চলো এটাকে সাথের মধ্যে কী কী যায়, 3 2 2 4, 3 3 9 বেশি হচ্ছে, 7 বেশি, তাই 2 2 4 হবে, ঠিক আছে। এর নিয়ম কী আছে, এর ডবল নিতে হয়, এখানে 4 2 এর 4 নিতে হয়। এবার এখানে কি 4 এর 3 7 হয়, এই যেহেতু জোড়ায় জোড়ায় বলেছিলাম নিতে, তাই জোড়ায় জোড়ায় নামাতে হবে 84, ঠিক আছে। এবার আমার এখানে দিয়ে দেখতে হবে কতর মধ্যে যায়, লাস্ট ডিজিটটা দেখবে কত যাচ্ছে, ঠিক আছে। এখানে যদি 2 বসাই, 2 2 4, ঠিক আছে, তার মানে স্যাটিসফাই করছে, তাহলে 2তে যেতে পারে। তাহলে 42 ইন্টু 2 করি, 2 2 4 84, তার মানে হচ্ছে না, কম যাচ্ছে, 84 হচ্ছে, তার মানে বেশি বেশি দিতে হবে। তাহলে তোমরা দিয়ে দেখো, 3 দিয়ে দেখো, 4 দিয়ে দেখো, ঠিক আছে। 3 3 9 9 আসছে, লাস্ট ডিজিট মিলছে না, হবে না। 4 4 16 6 আসছে, 5 5 25 হচ্ছে না, 7 7 49 9 আসছে, হবে না। 8 8 64 64 লাস্টে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে 8 দিয়ে যেতে পারে। তাহলে এখানে 8 দিই, এখানে 8 দিলে মানে এখানেও 8 দিতে হবে কিন্তু, ঠিক আছে। আগে দেখবো যে 8 দিয়ে যাচ্ছে কিনা, এটা গুণ করে দেখবো। তাহলে 8 40, আর হচ্ছে 8 8 আর 64, 4 হাতে 6 6 4 4টা 32, আর 6 কত 6 7 8 384, ঠিক আছে, 384, তার মানে 8 দিয়ে যাচ্ছে, তার মানে 28 হচ্ছে তোমার বর্গ 784, ঠিক আছে। এটার বর্গ করলে কি হয়, এটার বর্গ করলে 28 বর্গ মানে 28 স্কোয়ার করলে 784 হয়। তো আর নিচে একটা 10 ছিল, এই যে নিচে বলেছিলাম 10 তুলতে হবে, সে 10 ছিল, এই 10টা যদি নিচে বসানো হয় তাহলে কত হচ্ছে 2.8 হচ্ছে। তাহলে আমার এখানে দাঁড়ালো 2.8, মানে 2.8টা কি, এই যে ওয়ের মান কিন্তু এটুকের ভূমি, এই যে এটুকের ভূমি কিন্তু, ঠিক আছে। এটুকের ভূমি কত 2.y = 2.8। এবার আমাকে বলেছে কতটা সরে গেছিলো, দেখো টোটাল হচ্ছে 6, সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো কতটা সরে গেছিলো। তাহলে 6.0 2.8, এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে 2 থাকছে, আর এদিকে হচ্ছে 1 মানে 3.2 হচ্ছে, এখান থেকে একটু সরে গেছিলো, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত 3.2 ফুট হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো একটি পরীক্ষায় মোহিত মোট 30 নম্বর পেয়েছে, কিন্তু 25 নম্বর ফেল করেছে, মানে 25 নম্বরের জন্য ফেল করেছে, ঠিক আছে। অন্য একজন ছাত্র যিনি 38% স্কোর করেছে, তিনি পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বরের চেয়ে 15 নম্বর বেশি পেয়েছেন। পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বরের শতাংশ খুঁজুন। দেখো একটি পরীক্ষায় মোহিত কত পেয়েছে, মোট 30 নম্বর পেয়েছে, কিন্তু 25 নম্বর থেকে ফেল করেছে। ধরো মনে করলাম এটা হচ্ছে পাস মার্ক, কিন্তু কী হয়েছে, এই ধরো টোটাল পার্সেন্টটা হচ্ছে এই দাগটা, মনে করো টোটাল পার্সেন্ট, ঠিক আছে। মনে করো এইখানে এসে 30% পেয়েছে, হ্যাঁ। এবার কী হয়েছে 25 নম্বরের জন্য ফেল করেছে, এই 5 নম্বর থেকে কী হয়েছে 25 নম্বরের জন্য ফেল করেছে, ঠিক আছে। আর এইদিকে বলেছে কি, আবার অন্য একজন ছাত্র যিনি 38% স্কোর করেছে, তিনি পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর থেকে 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে দেখো এখান থেকে ধরো একটা দাগটা যেটা আছে সেটা ধরো 1 2 3 4 করতে করতে এখানে 30% এসছে, তারপর 30-এর পর 31 32 35 এরকম করতে 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 এখানে গিয়ে 38%, ঠিক আছে, 38% পেয়েছে, টোটাল কিন্তু 100%, ওকে। তো এবার দেখো কী হয়েছে, বলেছে 38% স্কোর পেয়েছে, তিনি পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর চেয়ে 15 নম্বর বেশি পেয়েছে, মানে পাস করার জন্য, মানে পাস করেছে যত নাম্বার তার থেকে আবার 15 নম্বর বেশি পেয়েছে, ঠিক আছে, এখানে 15 নম্বর বেশি পেয়েছে। এবার দেখো ব্যাপারটা তোমার
আমরা যদি এই দাগটাকে কাউন্ট করি, এই দাগটাকে যদি দেখি, ঠিক আছে, এই দাগটাকে ধরো, এই দাগটাকে যদি দেখি তাহলে কী হচ্ছে দেখো, এই 38 থেকে যদি 30 মাইনাস করি তাহলে কত হচ্ছে, এখানে 8%, 8% হচ্ছে। আর এইদিকে যদি 25 আর 15 যদি যোগ করা হয়, 5 আর 5 10 0 হাতে 1 3 40, 40, তা 40 নম্বর। তাহলে এই 8%-এর মান আর 40%-এর মান একই তো, কারণ এই 25 এটুকু হচ্ছে 25 আর এটুকু হচ্ছে 15, এটাও যেরকম। আর এখান থেকে এটা পার্সেন্টেজে 8%, এখানে 40 নম্বর 8%, তাহলে মানে কি সমান, শর্তে কি তাহলে সমান, তাহলে 8% সমান সমানই হচ্ছে 40, তাহলে 1% সমান সমান কত, 8। তাহলে আমাকে কী আছে, পাস করার জন্য প্রয়োজন নম্বর শতাংশ খুঁজুন। তাহলে মোট নম্বর কত, মোট আমি ধরেছিলাম এখানে কত, মোট টোটালটা ধরেছিলাম 100%, তাই না, টোটাল যে দাগটা ধরেছিলাম সেটা 100% ধরেছিলাম। ঠিক আছে, একটু একটু ছোটো করে দিই। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, আমরা এই দাগটা যেটা আছে, ঠিক আছে, সেটা 8%-এর সমানই হচ্ছে 40 নম্বর, ঠিক আছে, এই দুটো হচ্ছে সমান। তাহলে 8% সমান সমান 40 করলাম, তাহলে 1% 1/8, তাহলে আমরা মোট বের করব। মোট হচ্ছে কত, 100%, তাই না, মোট টোটাল নাম্বার। তাহলে 100% সমান সমান কত, বাই সমান সমান 40/8, আর হচ্ছে 100 গুণ হয়ে যাবে, যেটা বের করি সেটা গুণ হয়ে যায়। তাহলে এখান থেকে 5 8 40, তাহলে মোট নম্বর কত, মোট নম্বর ছিল হচ্ছে 500। এইভাবে মোট নম্বর বের করলাম। তাহলে আমরা মোট নম্বর যদি পেয়ে থাকি তাহলে আমরা এখানে 5 নম্বর কী করে বের করব। দেখো আমি এই 30%, এটাকেও আমরা এটা দিয়েও আমরা বের করতে পারি 5 নম্বর, 38%-এও বের করতে পারি। ঠিক আছে, আমি 30%-ই বের করি। দেখো কত আছে এখানে, 1 মিনিট, 1 মিনিট, দেখো এটা দিয়েও বের করতে পারি, ওটা দিয়েও বের করতে পারি। তাহলে আমি কি করব, আমি এই 500 যদি আমি 30% করি তাহলে কত হচ্ছে, এই 0 কাটলাম, তাহলে 3 5 15, 150 হচ্ছে, 150 হচ্ছে। এবার দেখো এই পর্যন্ত হচ্ছে 150 নম্বর পেলাম, ঠিক আছে, 150 নম্বর পেলাম, কিন্তু আমার 5 নম্বর তো এইখানে এই পর্যন্ত না, তাহলে আমার 5 নম্বর থেকে কত 25 কম পেয়েছি। তাহলে 5 নম্বর পেতে গেলে কি হবে, 150-র সাথে 25 যোগ করতে হবে, তাহলে 5 নম্বর পাবো। তাহলে 5 5 175, তাহলে এই 5 নম্বর কত, 5 নম্বর হচ্ছে 175। এবার বলেছে শতাংশ খুঁজুন। শতাংশ বের করতে গেলে কি করি আমরা, শতাংশ করতে গেলে মোটের উপর, মোট হচ্ছে 500 নম্বর, 500 নম্বরের উপর কত পেয়েছে, 175 পেয়েছে, শতাংশ বের করার জন্য 100 গুণ। তাহলে এই 0 কাটলাম, এই 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 5 25, তার মানে 35% হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 16 জন পুরুষ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, 12 জন মহিলা একই কাজ 32 দিনে সম্পন্ন করতে পারেন। 16 জন পুরুষ এবং 16 জন মহিলা একসঙ্গে 4 দিনে কাজ করেছিলেন, তারপরে মহিলারা কাজ বন্ধ করে দিয়েছিলেন এবং 16 জন অতিরিক্ত পুরুষ কাজে যোগ দেন। এই অবস্থায় কর্মরত পুরুষদের বাকি কাজ শেষ করতে কত সময় লাগবে। জাস্ট আমরা যদি করি 16 জন পুরুষ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, যদি আমরা দেখো 16 জন পুরুষ বলেছে একটি কাজ 12 দিনে করে, তাহলে 16 জন পুরুষকে 16 ম্যান, পুরুষকে আমরা ম্যান দিয়ে লিখছি, এম দিয়ে লিখছি, তাহলে কত দিনে করে, 12 দিনে করে। এবং 12 জন মহিলা একই কাজ 32 দিনে করে, তাহলে সমান সমান 12 জন ওমেন, ডাব্লিউ দিয়ে লিখছি, ঠিক আছে, মহিলা কত দিনে করে, 32 দিনে করে। এবার দেখো এটা কিসের লাইন, 32 দিনে করে, তাহলে এখান থেকে আমরা রেশিও বের করব, ঠিক আছে, ম্যান এবং ওমেনের রেশিও বের করব। তাহলে এখান থেকে আমরা যদি 16 ম্যান ইন্টু 12 সমান সমান হচ্ছে 12 ওমেন ইন্টু 32, তাহলে এই 12 কাটলাম, এখানে 4 4 16, 4 8 32, ঠিক আছে, 4 8 32, তাহলে ম্যান বাই ওমেন, ওমেনটাকে যদি নিচে নিয়ে আসি, ঠিক আছে, আর এদিকে 8 তো উপরেই আছে, আর এদিকে যদি 4টা যদি এই পাশে নিয়ে আসি তো নিচে চলে আসে, ঠিক আছে, 4, তাহলে এখান থেকে আরেকবার কাটা যেত, তাহলে 4 2 8 তাহলে ম্যান আর ওমেনের রেশিও কত, 2:1 হচ্ছে, মানে ম্যানের ভ্যালু হচ্ছে 2 আর ওমেনের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এবার এখান থেকে আমরা আর একটা জিনিস দেখব, টোটাল ওয়ার্ক বলতে কি, সম্পূর্ণ কাজ। এই সম্পূর্ণ কাজটা কি, এখানে সম্পূর্ণ কাজটা কীভাবে বের করতে হয়, দেখো সম্পূর্ণ কাজটা হচ্ছে এটা, এই যে 16 ম্যান কত 12 দিনে করছে,
ঠিক আছে। আর একই কাজ আবার হচ্ছে 12 জন ওমেন 32 দিনে করছে। তাহলে আমরা সম্পূর্ণ কাজ কীভাবে পাবো? এইখানেও ইনপুট করলেও পাবো, আবার এখানেও ইনপুট করলে আমরা সম্পূর্ণ কাজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে সম্পূর্ণ কাজ কত বা টোটাল ওয়ার্ক লিখে দিলাম ডাব্লু টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? 16 জন ম্যান কত? ম্যান হচ্ছে ম্যানের ভ্যালু কত? 2। এম এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে 2। তাহলে 2 ইন্টু কত? 12। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ক। বা আমি গুণ করে দিই, 16 দুগুণে 32 আর 12 কত হয়? 32 আর হচ্ছে 12 0 64, তাই না? 32 ইন্টু 12 কত হচ্ছে? 0 আর 32 0 দুগুণে 4, তো 4 6 8 384, ঠিক আছে তাই তো? 12 2 দুগুণে 4 3 দুগুণে 6 ইন্টু 2 একে 2 3 দুগুণে 3 3 অক্ষে 3, তোমার 4 6 7 8 300। হ্যাঁ ঠিক আছে, গুণ করে দিলাম 384। ঠিক আছে, এবার সম্পূর্ণ কাজটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা সম্পূর্ণ কাজটা পেয়ে গেছি। এবার নেক্সট দেখব, নেক্সট কী বলেছে। নেক্সট কী বলেছে দেখব। দেখো পরে আমাদের নেক্সট বলেছে যে 16 জন পুরুষ এবং 16 জন মহিলা একসঙ্গে 4 দিনে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে 16 জন পুরুষ, এখানে লিখি 16 জন পুরুষ মানে ম্যান এম প্লাস কত হচ্ছে 16 জন ওম্যান কত 4 দিনে করে। ঠিক আছে, প্লাস তারপর মহিলারা কাজ বন্ধ করে দেয়। মহিলারা কাজ বন্ধ করে দিয়েছে। তারপর 16 জন অতিরিক্ত পুরুষ কাজে যোগ দেয়। তার মানে কি 16 জন অতিরিক্ত পুরুষ কাজে দেয়, তার মানে 16 জন ম্যান তো করছিল এবং পরে কি হয়েছে? পরে যেটা হয়েছে ম্যানের পরিবর্তে 16 জন ওমেন কাজ করছিল। ঠিক আছে, ওমেন কাজ করলো কত দিনে জানি না, এক্স দিনে। ঠিক আছে, এক্স দিনে করেছিল, এটাই হচ্ছে তোমাদের বলেছে। কিন্তু কোন কাজটা করেছিল এরা? যে কাজটা করেছিল, কোন কাজটা করেছিল? এই সম্পূর্ণ কাজটা করেছিল। ঠিক আছে, এই কাজটাই তো করেছিল, এটাই তো সম্পূর্ণ কাজ। পরে যে কন্ডিশনটা হয়েছে এটা আর ওটা, ঠিক আছে, পরে যেটা বলেছে সেটা করেছে কি? এই কাজটা করেছিল টোটাল কাজটা। তাহলে এটাই সমান 384। ঠিক আছে, এই কাজটা করতে এদের কতদিন সময় লাগে এক্সের মানটা বের করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব? 384 এখানেই থেকে গেল। তাহলে আমাদের এমের জায়গায় আমরা কি পুট করব? দেখো এমের ভ্যালু কত? 2। তাহলে 16 দুগুণে 32 হচ্ছে, আর এদিকে হচ্ছে ডাব্লুর মান হচ্ছে 1, তাহলে 16 কে 16, তাহলে প্লাস 16 ইন্টু 4 প্লাস এখানে কি হচ্ছে? ম্যানের ভ্যালু কত? 16 দুগুণে 32, তাই না? ম্যানের ভ্যালু 2, এখানে বসাই যদি, তাহলে 16 দুগুণে 32 প্লাস 16 কে 16, এটা হচ্ছে ইন্টু এক্সের মান। তাহলে আমি যদি এখান থেকে ডাইরেক্ট করে দিই 384, আর এদিকে হচ্ছে 16, এখানে কত হচ্ছে? 6 7 8 3 4 48 ইন্টু 4, আমি এখানে করে দিই 4 4 4টা 32 2, 4টা 32 2 হাতে 3, 4 4 16 3 19, 192 হচ্ছে। ওকে, ডাইরেক্ট আমি এখানে বসিয়ে দিলাম 100, আরে ভাই 192 হচ্ছে, প্লাস এখানে কত হচ্ছে? যোগ করলে 6 আর 2 8, 8 3 আর 4 48 এক্স হচ্ছে, 48 এক্স হচ্ছে। তাহলে 92 যদি ওই পাশে নিই, 92 যদি ওই পাশে নেওয়া হয় তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 384 মাইনাস 192, তাহলে 2 থাকছে, আর এখানে হচ্ছে 9 থাকছে, এটা হচ্ছে 1 মানে 192 থাকছে। 192 থাকছে। তাহলে 192 সমান হচ্ছে কত? এই পাশে 48 এক্স ছিল, 48 এক্স। এটাকে যদি কাটাকাটি যায়, 4টা 32 2 হাতে 3, 4 4 16 3 19, তাহলে 4 দিয়ে কাটছে, তাই তো? এখানে একটা ভুল করে ফেলেছি। ঠিক আছে, এখানে একটা ভুল করে ফেলেছি, বলেছি ঠিক কিন্তু ভুল লিখেছি। দেখো এখানে বলেছে যে মহিলারা কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু পরে 16 জন অতিরিক্ত পুরুষ কাজে যোগ দেয়। ঠিক আছে, দেখো আমি এখানে বলেছিলাম পরে কী হয়েছিল? প্রথম তো 16 জন ম্যান এবং 16 জন ওমেন কাজ করেছিল 4 দিনে। ঠিক আছে, তারপরে কী হয়েছিল? 16 জন ম্যান তো করেছিল, পরে আবার এক্সট্রা 16 জন নিয়েছিল। কী নিয়েছিল? ওমেন নেয়নি, ম্যান নিয়েছিল। ওকে, ওমেন নেয়নি, ম্যান নিয়েছিল। আমি এখানে ভুল করে ফেলেছি। এই ওমেনটা উড়িয়ে দিলাম। তাহলে এখানে কত হবে? 16 জন ম্যান নিয়েছিল, পরে তো ম্যানই কাজ করেছে না, পুরুষই কাজ করেছে। তাহলে 16 জন ম্যান আর 16 জন ম্যান দুজনেই ওরকমভাবে করেছে। ঠিক আছে, অতিরিক্ত 16 জন এটা করেছে। তাহলে দেখো এখানে তাহলে কত হবে? তাহলে আমার এখানে ওমেনে কোনো ভ্যালু পুট করতে পারবো না, তাহলে ম্যানের ভ্যালু কত? 16 দুগুণে 32, আর এখানেও ম্যানের ভ্যালু পড়বে, ওমেন ভ্যালু পড়বে না। তাহলে 16 দুগুণে এখানেও কত হবে? 32 হবে। ঠিক আছে,
32 হবে। তাহলে 32 হলে এখানে 48 হবে না, 64 হবে, 64 হবে, 64 হবে, 64 হবে। আর এখানেও কত হবে? 64 হবে। 192 সমান সমান 64 এক্স, 64 এক্স। তাহলে কত হবে? 3 4 12, 3 4 12 2 1 1, 3 4 18 19। তাহলে এক্সের মান কত হবে? 3। আমায় কি বলেছে? ঠিক আছে, ওই অবস্থায় কর্মরত পুরুষ বাকি কাজ শেষ করতে কত সময় লাগবে, কতদিন সময় লাগবে? বাকি কাজ এই এক্স দিন ধরেছিলাম, এক্সের মান পেয়ে গেছি 3, তাহলে 3 দিন সময় লাগবে। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এইগুলো ভালো ভালো প্রশ্ন আছে, ঠিক আছে, এনটিপিসির। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর তোমরা লাইক কমেন্ট একটু করে দিও, ঠিক আছে, যাতে একটু মোটিভেশন পাওয়া যায়, এই আর কি। নেক্সট কোশ্চেন। দেখো, আরিয়ান একটি কাজ সম্পূর্ণ করতে বিপিনের চেয়ে দ্বিগুণ সময় নেয়, তার সাথে একই কাজ দুদিনে শেষ করে। বিপিন একা একই কাজ করতেও সময় শেষ করতে পারে। দেখো, আরিয়ান একজন লোক বা একটা ছেলে, তো আরিয়ান লিখলাম এ দ্বারা প্রকাশ করলাম। আর একটি কাজ সম্পূর্ণ করতে বিপিনের চেয়ে, বিপিন হচ্ছে বি দিয়ে লিখলাম, বিপিনের ভিপিন ভি দিয়ে লিখলাম, বিপিনের চেয়ে দ্বিগুণ, মানে বিপিন যদি 1 হয়, এই হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে। সময় নেয় বলেছে, সময় নেয়, তার মানে এটা হচ্ছে টাইম, ঠিক আছে, টাইম। তারা একসাথে একই কাজ দুদিনে শেষ করে। একসাথে একই কাজ মানে আরিয়ান আর বিপিন, আরিয়ান প্লাস ভিপিন একসাথে কত? দুদিনে কাজ করে। এটা কিন্তু টোটাল ওয়ার্ক, ঠিক আছে, টোটাল ওয়ার্ক মানে সম্পূর্ণ কাজ এটা, ঠিক আছে। এবার দেখো, বিপিন একা এই কাজটি কতদিনে শেষ করতে পারবে। তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, এই টাইম যখন থাকবে না, তখন এফিসিয়েন্সি বের করতে হবে। এবার এফিসিয়েন্সি বের করা মানে কর্মদক্ষতা। কর্মদক্ষতা কী হয়? কারণ টাইমের উল্টো হয়ে যায়, ঠিক আছে, তাহলে 1:2 হয়ে যাবে, ঠিক আছে, এর উল্টো হয়ে যাবে। আর আমরা এফিসিয়েন্সিতেই সবসময় কাজ করব। যদি টোটাল ওয়ার্ক বের করতে হয় বা কারোর একার কাজ বের করতে হয়, আমরা এফিসিয়েন্সিতেই কাজ করব, কর্মদক্ষতাতেই কাজ করব। তো মনে রাখবে, টাইমের উল্টো এফিসিয়েন্সি হয়ে যায়, আর এফিসিয়েন্সি উল্টো টাইমে হয়ে যায়, ঠিক আছে। তো কারণ কি, কর্মদক্ষতা, তুমি যদি খুব তাড়াতাড়ি কাজ করো তাহলে টাইম কম লাগবে, আবার যদি খুব আস্তে আস্তে কাজ করো তাহলে টাইম বেশি লাগবে, এই জন্য ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমরা এখানে দেখো টোটাল ওয়ার্ক কী করে এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে এখানে যদি আরিয়ানের যদি ভ্যালু পেয়ে গেছি 1, তাহলে 1 করি, আর ভিপিনের কত? এফিসিয়েন্সি 2, তাহলে 2 করলাম, ইন্টু কত? 2। এটা সমান সমান কত? টোটাল ওয়ার্ক, তাই না? তাহলে 3 × 2 সমান সমান টোটাল ওয়ার্ক কত? 6 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার আমাকে কি বলেছে? যে বিপিন একা ওই কাজটি কতদিনে করবে। বিপিনের এফিসিয়েন্সি কত? 2, তাহলে 2 দিয়ে ওকে ভাগ দিয়ে দাও, ঠিক আছে, 3, মানে 3 দিনে করবে। মানে টোটাল ওয়ার্কে যদি আমরা এফিসিয়েন্সি ভাগ দিই তাহলে আমরা টাইম পাই, ঠিক আছে, বুঝলা? তাহলে এটা হচ্ছে 3 দিনে করবে। নেক্সট, দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এই একটা ডিজিট দিয়েছে, ঠিক আছে। এই বার সংখ্যাগুলো যেখানে থাকবে, যেখানে বার থাকবে, এখানে কি আছে? 0.037 ওপরে বার আছে, এই দুটো, ঠিক আছে। যখন বার থাকবে তখন কি করবে? তোমরা মনে রাখবে, যে দুটোর উপর বার আছে সেই দুটো সংখ্যা 9 হবে, দুটো নয়, কারণ দুটোর উপর বার আছে তাই 9 হবে। এবার পয়েন্টের পরে যে সংখ্যাগুলোর উপর বার নেই, ঠিক আছে, সেটার জন্য একটা 0 হবে। পয়েন্টের পরে যে কটা সংখ্যার উপর বার নেই সে কটা 0 হবে, ঠিক আছে, আর যে কটা বার আছে সে কটা 9 হবে, আর উপরে এই 37টা এমনি বসে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি হবে এটা অ্যান্সার, ওকে। নেক্সট, পরপর 5টি সংখ্যার যোগফল 90 হলে মাঝের সংখ্যাটি নির্ণয় করো। পরপর 5টি সংখ্যা বলেছে, এইভাবে করতে পারো। দেখো, 5টি সংখ্যা এইভাবে শর্টেও করতে পারো, একটা, ঠিক আছে, 2, 3, 4, 5টা সংখ্যা বলেছে, তাহলে 1, 2, 3, 4 5টা সংখ্যা বলেছে, তাহলে 90কে 5 দিয়ে যদি ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে মাঝের সংখ্যাটা বেরিয়ে যাবে 18 হচ্ছে অ্যান্সার। কিন্তু তোমরা এটাকে এক্স ধরে করতে পারো। এক্স ধরে যারা মনে করবে, 5টি সংখ্যা বলেছে, প্রথম সংখ্যাটা আমি এক্স ধরলাম, পরের সংখ্যাটা কত? এক্স প্লাস 1 ধরলাম, পরের সংখ্যাটি কত? এক্স প্লাস 2 ধরলাম,
ঠিক আছে। এটা ধরো 1, এটা 2, 1 আর 1 2, এক্সের মান ধরো 1 ধরলে, ঠিক আছে। আর এটার এক্সের মান 1 ধরতে বলেছি, তাহলে 1 আর 2 কত 3, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। তারপরে x প্লাস 3, তারপরে x প্লাস 4, তাহলে কটা সংখ্যা হলো? 1 2 3 4 5টা সংখ্যা হয়েছে। এদের যোগফল বলেছে, যোগ করে দিই। যোগফল হচ্ছে 90। তাহলে আমরা এক্সগুলোকে আগে যোগ করি, 1 2 3 4 5টা, 5x। আর এদিকে সংখ্যাগুলোকে যোগ করি আলাদা আলাদাভাবে, 4 3 7 আর 2 9 10, তাই তো? 4 3 7 8 9 10। হ্যাঁ, এবার 90। এবার এই 10টা ওই পাশে গেলে কী হয়ে যায়? সেটা হচ্ছে তোমাদের বিয়োগ হয়ে যায়। বিয়োগ হয়ে গেলে 80 হবে। এবার 80 হলে 5 16 কত? 80 হবে। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? 16 পেয়ে গেলাম। তাহলে এক্সের মান যদি 16 পেয়ে যাই, তাহলে মাঝের সংখ্যা কোনটি এখানে? দেখো 1 2, ঠিক আছে, এই একটা আর এই একটা, তাহলে মাঝে কোনটা আছে? এটা আছে। তাহলে মাঝের সংখ্যাটা যদি এটা থাকে, এক্স প্লাস 2, এক্সের মান যদি 16 পেয়ে যায়, তাহলে 16 প্লাস 2 সমান হচ্ছে 18। 18 হচ্ছে অ্যান্সার। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেটা সুবিধা তোমাদের। চলো নেক্সট কোশ্চেন। অনিতা এবং বিনিতা 6:7 অনুপাতে নিজেদের মধ্যে 1950 টাকা ভাগ করে, ঠিক আছে। তাদের প্রত্যেকের শেয়ারে যদি 100 টাকা পরিমাণ যোগ করা হয়, তাহলে তাদের শেয়ারের অনুপাত কী হবে? দেখো প্রথমত কি বলেছে, অনিতা আর হচ্ছে বিনিতা কি করেছিল? 6:7 অনুপাতে কি করেছিল? নিজেদের মধ্যে এই টাকাটা ভেঙেছিল। তাহলে এই টাকাটা ভেঙেছিল মানে কি? টোটাল কত? টোটাল কত? 13 ইউনিট। মোট 13 ইউনিট সমানই হচ্ছে কত? এই টাকা, ঠিক আছে। নিজেদের মোট টাকা 1950। এবার 1 সমান কত? বাই 13। তাহলে যদি আমি কাটাকাটি করি 13 কে 13, 6 5 13 65, 150। তাহলে 1 সমান হচ্ছে 150। তাহলে দুজনের কি অনুপাতে ভেঙেছিল? তাহলে এর সাথে 6 গুণ করবো, একটা 7 গুণ করবো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এর সাথে যদি গুণ করি 150 গুণ করি, তাহলে 0 5 6 30, 0 হাতে 3 6 3 9, 900 হচ্ছে। আর এখানে যদি 150 গুণ করি, তাহলে 0 5 7 25 5 3 7 10, এত, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? এই 6:7 অনুপাতে ওদের যে মোট টাকা পেয়েছিল সেটা আমরা ভেঙে এই টাকায় করে নিলাম, যে এ 900 টাকা পেয়েছে, এ এত টাকা। কী হয়েছে? পরে আবার বলেছে প্রত্যেকের শেয়ারে যদি 100 টাকা করে পরিমাণ যোগ করা হয়, মানে এর সাথেও 100 টাকা যোগ করা হয়েছে আর এর সাথেও 100 টাকা যোগ করা হয়েছে। তাহলে এখন তাদের অনুপাত কত? হ্যাঁ, এখন তাদের অনুপাত কত? তাহলে যোগ করা হোক। তাহলে এটা 0 হচ্ছে 9 10, ঠিক আছে। আর এদিকে হচ্ছে 0 5 এত। তাহলে এই 0 কাটলাম, এখানে দাঁড়াচ্ছে কত? 100 যদি কাটি 5 করি 100, আর এটিকে হচ্ছে 5 23 125, ঠিক আছে। তাহলে কত হচ্ছে অ্যান্সার? 20:23। বি নাম্বার হচ্ছে অ্যান্সার, 20:23। নেক্সট কোশ্চেন। একটি নিবন্ধ মানে বস্তু কোনো একটা, ঠিক আছে, 2340-এ বিক্রি করলে বিক্রেতা 10% ক্ষতি হয় এবং 15% লাভের জন্য তাকে কোন মূল্য নিবন্ধটি বিক্রি করতে হবে। দেখো 10% ক্ষতি মানে কি? 10% মানে আমি কি বলেছি? 10/100 বলেছি, 10/100, ঠিক আছে। 10% মানে 10/100 হয়। তাহলে এই 0 কাটলাম, 1/10 হলো। তাহলে আমি সবসময় নিজেকে আগেও অঙ্ক বলেছি, এটাকে নিচেটাকে সিপি ধরে রাখবে, ঠিক আছে। যদি ক্ষতি বলে তাহলে 10 টাকা থেকে 1 কমিয়ে দেবে, 9 হয়ে যাবে। আর যদি লাভ বলে তাহলে 10 সাথে 1 যোগ করে দেবে, এই একটা, ঠিক আছে, 11 হবে। যেহেতু এখানে ক্ষতি বলেছে, তাহলে এখানে 10-এর থেকে 1 কমে যাবে, মানে 9 সমানই কত এখানে, ঠিক আছে। ক্ষতির পর কত বিক্রি করেছে? ঠিক আছে, এত টাকা বিক্রি করেছে। মানে কি, তুমি একটা জিনিস কিনছো, ঠিক আছে, বিক্রি করছো, তো তোমার ক্ষতি হয়ে গেছে, তারপরে তুমি বিক্রি করছো। মানে এখানে দেখো সিপি, প্রথম তুমি কিনলে ক্রয় মূল্য, তারপরে তোমার ধার্য মূল্য থাকলো, তারপরে তোমার সেলিং প্রাইস, ঠিক আছে। তো তুমি যখন এই 9 টাকা বিক্রি করছো, 9 টাকা যখন বিক্রি করছো, 9 ইউনিট যখন বিক্রি করছো, ওটাই তো তোমার বিক্রয় মূল্য, তাই না? ক্ষতি কখন হচ্ছে? যখন তুমি বিক্রি করছো তখনই তো ক্ষতি হচ্ছে, লাভ ক্ষতি তখনই তো হচ্ছে। তো সেটাই এখানে তোমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে হচ্ছে এইটা সমানই হচ্ছে এটা তোমার বিক্রয় মূল্য, 23 = 40, ঠিক আছে। তাহলে 1 সমান কত? 9 ইন্টু আমার কী বের করতে বলেছে? আমাকে
ক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে। প্রথম কন্ডিশন থেকে আমি ক্রয় মূল্য বের করে নিলাম, তাহলে 10 সমান সমান কত, ঠিক আছে, একবারে ডাইরেক্ট করে দিলাম ইন্টু 10, যেটা বের করতে হয় সেটা গুণ করতে হয়। এবার এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করে নিই, 9 দিয়ে যদি কাটি, 9 একে 9, 9 দুগুণে 18, 2 6 নং 54 এত। তাহলে এখান থেকে সিপি কত বেরোলো, ক্রয় মূল্য হচ্ছে 2600 টাকা, 2600 টাকা। এবার পরে কি বলেছে, পরে হচ্ছে 25% লাভের জন্য তাকে কত মূলধন বিক্রয় করতে হবে, বিক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি 15%কে যদি আমার কাটাকাটি করি, তাহলে 15%কে যদি কাটাকাটি করি, 3 5 15, 5 গুণিং 100, তাহলে এটা কি বলেছে, সিপি ধরতে বলেছি আমি, তাই না, সিপি ধরতে বলেছি। আর এটা কি, যখন লাভ করবে তখন যোগ করবো, আর ক্ষতি বললে বিয়োগ করবো, তাহলে ক্ষতি হলে 17 হতো, আর লাভ যখন বলেছে তাহলে 3 যোগ করবো, মানে 23 হবে। তাহলে আমার এখানে কি 20 সমান সমান আমার কত দেওয়া আছে, 20 সমান সমানই আমার এই ক্রয় মূল্য সমান সমানই আমার এখানে ক্রয় মূল্য এই যে দেওয়া আছে, ঠিক আছে, মানে শর্তের সমান, ঠিক আছে। 1 সমান সমান কত, 20 ইন্টু আমাকে চেয়েছে কত, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 23, তাই না, এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা বের করতে বলেছে, আর যেটা বের করতে হয় সেটা গুণ করতে হয়। তাহলে 23 সমান সমান কত, আরেকটা লাইন লিখতে হয়, লিখলাম না, 23 গুণ করে দিলাম, এখানে এই 0 0 কাটলাম, 13 2 26, এবার 23 আর হচ্ছে তোমাদের 13 হচ্ছে গুণ করতে হবে, 23 আর 13 যদি গুণ করি, 3 3 9, 3 2 6 ইন্টু 3 1 3, 3 2 1 2, তাহলে 9 6 3 9 এত। তাহলে 2990 টাকা হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো এখানে পয়েন্টের একটা অঙ্ক দিয়েছে 1.1, তারপর হচ্ছে 1.001, পয়েন্টগুলোকে সমান রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে 1.0.01, তারপর হচ্ছে 1.11, ঠিক আছে। তাহলে এখান থেকে এই সাইড থেকে যদি করি 1 2 এর 2 4, ঠিক আছে, 1 আর 1 2, আর এখানে হচ্ছে 2 পয়েন্ট, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 3, 23.221, এই যে এটা হচ্ছে অ্যান্সার, 23.221। নেক্সট কোশ্চেন, মোহন 18,000 টাকা ধার করেছিল এবং বার্ষিক 10% হারে এত 2700 এর সহজ সুদ প্রদান করেছিল। যে সময়কালে তিনি ধার করার অর্থ নিজের কাছে রেখেছিল তার সন্ধান করুন, ঠিক আছে। যে সময়কাল মানে টাইম চেয়েছে, ঠিক আছে, টাইম চেয়েছে, তাহলে টাইম চেলে এটা হচ্ছে 2000 এত, সহজ সুদ মানে হচ্ছে সরল সুদ, ঠিক আছে। তাহলে সরল সুদের আমি একটা সূত্র বলেছিলাম, কী হয়, PTR/100, ঠিক আছে, এটা সমান সমান কী হয়, সুদ হয়, এটা সমান সমান সুদ হয়। তাহলে পি মানে কি, পি মানে আসল, টি মানে হচ্ছে টাইম, আর মানে হচ্ছে রেট। তাহলে আমার আসল কত দেওয়া আছে, আসল হচ্ছে 18,000 দেওয়া আছে, 18,000 দেওয়া আছে, ইন্টু টাইম কত, টাইম আমি জানি না, টাইম আমাকে বের করতে বলেছে। রেট কত, রেট হচ্ছে 10%, 10/100, এটা সমান সমান কী হবে, সুদ, সুদ এখানে দেওয়া আছে, এই যে সুদ, তাই না, 2700 টাকা দেওয়া আছে। এবার এই শূন্য কাটলাম, এখান থেকে এই শূন্য কাটলাম, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে টি সমান সমান কী হচ্ছে, এখানে 27, আর এই 18টা এই পাশে এদিকে চলে গেলে নিচে চলে আসে, ঠিক আছে, কোনাকুনি বজ্রগুণ হিসাবে 18 নিচে চলে আসলো। তাহলে এখানে যদি কাটি 3 নং 27, 9 2 18, তাহলে এখান থেকে কি পেলাম, টি সমান সমান হচ্ছে 3/2 বছর, ঠিক আছে, 2 বছর, 2 বছর, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ফাঁপা ধাতব গোলকের ভিতর এবং বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি এবং 5 সেমি, এটি গলিত হয় এবং 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কঠিন সিলিন্ডারে পুনর্স্থাপন করা হয়। সিলিন্ডারের উচ্চতা কত? দেখো গোলক বলতে কি, গোলক বলতে হচ্ছে একটা গোল, ঠিক আছে, ফুটবল যেটা আছে 3D%, ঠিক আছে, ফুটবল যেটা আছে সেটাকে বলতে পারো গোলক, একটা গোল বস্তু বলতে পারো, ঠিক আছে, 3D ফর্মে থাকবে, বৃত্ত নয়, তো সেটাকে বলা হয় গোলক। এবার এখানে বলেছে ফাঁপা ধাতব গোলক, যখন ফাঁপা বলবে না তখন কি হয়ে যাবে, যখন ফাঁপা বলবে তখন এটা হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, এখানে একটা গোলক থাকবে, ঠিক আছে, ভিতরে ফাঁপা বলতে মাঝখানে একটা আয়তন থাকবে, ঠিক আছে, এই উপরে একটা ফাঁপা বলতে এরকম বোঝাবে, গোলকটা কী হবে, যখন গোলক বলবে তখন এরকম থাকবে, আর ফাঁপা গোলক থাকবে মাঝখানে ফাঁপা থাকবে, ঠিক আছে, এটা বোঝে নাও, এই আর কি। এবার গোলক আর ফাঁপা গোলকের মধ্যে সূত্রর পার্থক্য হয়, এই জন্য ফাঁপা গোলক বললে এরকম বুঝে নেবে, ঠিক আছে। তো যাই হোক, তা ফাঁপা গোলক ধাতবের ভিতর, বাইরের ব্যাসার্ধ, ভিতর, বাইরের ব্যাসার্ধ মানে কি, ভিতরের বাইরের ব্যাসার্ধ হচ্ছে এটা, ঠিক আছে, আর ধরলাম আমি বড় আর ভেতরের ব্যাসার্ধ হচ্ছে ছোট আর,
ঠিক আছে। এইটাকে আমি কি বোঝাতে চাইছি বলো তো, এই যদি এরকম একটা বল থাকে, বলের উপরে যে একটা পুরু মতন থাকে, পুরু মতন একটা চামড়াটা যদি মোটা করা হয়, রাবারে একটা মোটা করা হয়, এখানে যদি পুরু জিনিসটা থাকে, ঠিক আছে, তো সেটাকে বলা হয় ফাঁপা গোলক। এরকম পুরু যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এরকম ফাঁপা গোলক বলা হচ্ছে এটাকে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এটার আয়তনের সূত্র কী হবে, এর আয়তনের সূত্র মনে রাখতে 4/3, ঠিক আছে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে, এই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব বাদ দিলে কি হচ্ছে, এই মাঝখানে যে ফাঁপা জায়গাটা থাকে সেটার আমরা আয়তন পেয়ে যাব, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবে। এবার আমরা দেখো এখানে করব 4/3 পাই আর কিউব মানে কত, আর বড় আরের মান কত দেওয়া আছে, ভেতরে আছে 3 সেন্টিমিটার, বাইরে আছে 5, বাইরেরটা কত, বাইরেরটা হচ্ছে 5 দেওয়া আছে, আর ভেতরেরটা হচ্ছে এটা হচ্ছে 3 দেওয়া আছে। তাহলে 5-এর কিউব মাইনাস 3-এর কিউব, এটা করলাম সেমি, এবং এটি গলিত হয় এবং 7 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি কঠিন সিলিন্ডারে পূরণ করে। সিলিন্ডার বলতে কি, সিলিন্ডার বলতে চোঙ, এরকম হবে চোঙ, একটা পাইপ বলতে পারো, বা এরকম টাইপের, বা সিলিন্ডারের মতন দেখতে, তো এই জন্য সিলিন্ডার বলা যায়। সিলিন্ডার উচ্চতা হয়, সিলিন্ডারের আয়তন কত হয়, পাই আর স্কোয়ার ইন্টু এইচ হয়। এবার এটার আয়তন হচ্ছে, এটা গোলকটার আয়তন, গোলকটাকে গলানো হচ্ছে, ঠিক আছে, গলিয়ে সেই আয়তনের কি হচ্ছে, সমান আয়তন, একই আয়তন তো না, এই আয়তন ওই জন্য সমান করছি, এই আয়তনটা গলিয়ে কী হচ্ছে, একটা চোঙ তৈরি করা হচ্ছে। যেহেতু আয়তন সমান হবে, আলাদা তো হবে না, যখন গলানো হবে যে বস্তুগুলো আছে সেই বস্তুটা দিয়ে তো চোঙ তৈরি হবে, তার জন্য আমরা সমান করছি, তাদের আয়তন সমান হবে। তাহলে পাই আর স্কোয়ার বলতে এখানে 7 দেওয়া আছে, 7 স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। এবার আমরা এর সলিউশন করলে হয়ে যাবে। এখানে পাই দু জায়গা আছে, কেটে দিয়ে আগের থেকে 4/3 আছে, আর এখানে 5×5 = 25, 5×5 = 125 কিউব করলে, আর এখান থেকে 3 3 3 9 27, একবারে মাইনাস করে দিচ্ছি এখান থেকে, 3 5 আর 3 8, হাতে 1 3, 3 হচ্ছে 7 8 9 98, ঠিক আছে। তো 3 5 আর 3 8, হাতে 1 3, 3 7 8 9 98, ঠিক আছে। 98 সমান 7-এর স্কোয়ার মানে 7 7 49, 7 ইন্টু 7 করে দিই, ঠিক আছে। তাহলে এই 7 দিয়ে যদি কাটি, 7 অক্ষে 7 4 7 28, 7 2 14, তাহলে এইচের মান কত হচ্ছে, তাহলে এইচের মান হচ্ছে 4 2 8/3, 3 হচ্ছে উচ্চতা, হচ্ছে কত, 8/3 হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা সরলীকরণ দিয়েছে, বা সরল বলতে পারো। প্রথমত কী করবো, এটার যদি আমি মাইনাস করি, 2 1 2, ঠিক আছে, 2 1 2 গুণ করলাম, তারপরে একে বিয়োগ করলাম, তাহলে কী হচ্ছে, 1/2 হচ্ছে। তারপরে আবার 3 অক্ষে 3, 1 মাইনাস করলাম, 2/3 হচ্ছে। তারপরে ডট 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 করে 9 1 9 -1, 8/9 হচ্ছে। তারপরে ইন্টু 10 অক্ষে 10, 1, 9/10 হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, এরকম ডট ডট মানে কি, মাঝখানে এরকম বিয়োগ হয়ে এসে 1/2 2/3 এরকম করতে এরকম হয়ে দেখো। এবার দেখো ক্রসে কাটাকাটি আছে, 2 2 কাটলাম, 3, এখানে একটা 3 হবে, এরকম কাটতে নিচেও এখানে এর আগের সংখ্যাটা নিচে 8 আছে, এই 8 কেটে গেল, মানে ক্রসে কাটছে, এরকম 9 9 কাটছে, ঠিক আছে। এবার কাটতে কী হচ্ছে, সামনে এখানে একটা উপরে 1 থাকছে, আর এই নিচে একটা 10 থেকে যাচ্ছে লাস্টে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটাও একটা সরলীকরণ দিয়েছে। দেখো, প্রথমত আমরা যদি এই রুট এটা যদি করি, এটা যদি বের করা হয়, তাহলে কত হবে, 3 হবে। আর এটা যদি রুট থেকে বের করা হয়, 4 4 16, 4 হবে, আর এটা 3 3 9, যোগ যদি করি 4 3 7, 7 আর 42 যোগ করলে কত হচ্ছে, 7 8 9 ইন্টু 4, ঠিক আছে, 4 49 হচ্ছে। এবার 49-এর উপর দেখো একটা রুট আছে, মানে এখান থেকে যোগ করে কত পাচ্ছি আমি, 49 পাচ্ছি, 49। এবার 49 পেলে তো হবে না, এর উপরে রুট আছে, এটার থেকে ভাঙাতে গেলে কত হবে, 7 বেরোচ্ছে। তাহলে এখান থেকে আমার রুট বের করে আমার কত বেরোচ্ছে, 7 বের হচ্ছে, তাই না, 7 বেরোচ্ছে। এবার 7 বের আছে, এই যে রুটের বাইরে 5 আছে, 5 মানে কি, ওরকম থাকলে কি হয়, গুণ থাকে, ঠিক আছে, রুটের বাইরে এরকম থাকলে সাথে সাথে গুণ হয়ে যাবে, তাহলে 5 7 35 হয়ে যাবে। তাহলে এখান থেকে 35 হলো, আবার যোগ হবে 134, তাহলে 134 আর 35 যোগ 5 আর 4 9 6 এত 169। তাহলে 169-এর উপর কী আছে, 169-এর উপর রুট 169 আছে, ঠিক আছে, সেখান থেকে রুট আছে, এটা করলে কত হবে, 13 হবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, সলিউশন করে 13 পেলাম। সেই 13টা আবার কী হবে, এর সাথে আবার যোগ হবে 51-র সাথে, যদি 13 যোগ করি,
3 × 4 = 6 64, তাহলে 64-এর উপর আবার একটা রুট আছে, এই যে 64 রুট আছে, তাহলে 64 রুট করলে কত হবে? 8 হবে। 8 হচ্ছে অ্যান্সার, এ হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন চলো। দেখো আরেকটা সরলীকরণ দিয়েছে। প্রথমত আমরা বদমাশ রুল অনুযায়ী কী করতে হয়? প্রথম ব্র্যাকেটে কাজ করতে হয়, তারপরে ব্র্যাকেটে কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়, তাই না? তাহলে আমরা চলো প্রথম ব্র্যাকেটের কাজ করি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো তোমরা প্রথম ব্র্যাকেটে কাজ করবে, তারপরে গুণের কাজ করবে, গুণের আগে যদি কোথাও এর থাকে, অফ বা এর, সেটা কাজ করবে, তারপরে ভাগের কাজ করবে, তারপরে গুণের কাজ করবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ তোমার ব্র্যাকেট কাজ, ব্র্যাকেটে কী হবে? তাহলে এখানে যদি কাটি 2 × 2 = 6, 2 × 12, এবার 4-এর সাথে কী আছে? গুণ আছে, 4 × 2 = 8, ঠিক আছে? 8 হয়ে গেল, 8 হয়ে গেল, 8 এবং 6টা 48, তাহলে আমরা এখান থেকে কী পেলাম? 48 পেলাম। তার আগে একটা মাইনাস আছে, মাইনাসটা লিখে দিই, ঠিক আছে? আর এখানে 7 × 7 = 49 লিখে দিলাম একবারে। এবার দেখো ব্র্যাকেটে এখানে কাজ হয়ে গেলো, এখানে একটা প্লাস আছে। এবার এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট, এটা আগে কাজ করে নেবো, কারণ ফার্স্ট ব্র্যাকেটগুলো আগে কাজ করতে হয়। এবার এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। 2 যদি হয় তাহলে এখান থেকে 2 হয়, এই সাথে সাথে গুণ করলে কত? 7 × 2 = 14, 14 হয়ে গেল। তাহলে এখানে এই থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এইটা করার পরই আমরা তারপরে আবার এদিকে এগোবো। তাহলে আমরা এটুক যদি করি তাহলে 49, 48, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে প্লাস 14 হচ্ছে, তারপরে প্লাস 5 হচ্ছে, তাহলে 5 আর 1 6, 6 আর 4 = কত? 6 আর 14 কত? 20, 20 হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ দেখো, ইফ দি সাম দি স্কোয়ার অফ দি জিরো অফ দি পলিনোমিয়াল, তোমার দেখো এই টাইপের অঙ্ক তোমরা কে এর মান বের করতে বলেছে, এই টাইপের অঙ্ক তোমরা কি করবে? প্রথমে এটা দেখো, দুটো সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, আর একটা হচ্ছে আলফা বিটা সমান হচ্ছে c/a, ঠিক আছে? এই দুটো সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে এই টাইপের অঙ্ক করার জন্য। তাহলে আমরা প্রথমত আমরা এটা যদি লিখি যে কি বলেছে? x² তারপর হচ্ছে প্লাস 9x প্লাস 3k ইজ সমান হচ্ছে 21, দেন ফাইন্ড দি ভ্যালু অফ k। তাহলে আমরা কিভাবে করব এটাকে? তাহলে স্কোয়ার অফ দি জিরো অফ সাম পলিনোমিয়াল, এখানে বলে দিয়েছে তোমাদের ইফ দি সাম অফ দি স্কোয়ার মানে এই তোমাদের এই যে আলফা এবং বিটার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের, ঠিক আছে, এদের যোগফলের, স্কোয়ারের যোগফল, ঠিক আছে, সাম মানে যোগফলের সমান কত? 21 দেওয়া আছে, ঠিক আছে? এবার তোমরা এখানে এই এক্সের আগে কিছু নেই, মানে এখানে এক্সের আগে কিছু মানে 1 আছে, তাই না? এক্সটা হচ্ছে এখানে হচ্ছে এ, ঠিক আছে? এক্সের আগে কিছু নেই মানে এ, এটাকে তোমরা ধরতে হবে। আর এখানে এক্সের সাথে লাগানো যেটা আছে সেটা হচ্ছে বি ধরতে হবে, আর পরে যেটা আছে সেটা হচ্ছে সি ধরতে হবে, ঠিক আছে? মানে এক্সগুলো বাদ দিয়ে তোমাদের এটা এক, যেটা এর সঙ্গে মানে এক্সের সঙ্গে কিছু নেই মানে 1 আছে, এর মান হচ্ছে 1 হয়ে যাবে। আর বি এর মান কী হবে? বি এর মান 9 হয়ে যাবে, এক্সের যেটা লাগানো আছে। আর এখানে তো এক্স নেই, তার মানে এই টোটালটাই হচ্ছে সি হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটার থেকে যদি পুট করি আলফা প্লাস বিটা সমান বি কত? বি আমার এখানে এই সূত্রের হচ্ছে মাইনাস দিলাম, এই বি কত? বি হচ্ছে 9, এক্স বাদ দিয়ে ধরতে বলেছি। আর নিচে কত হবে? নিচে হচ্ছে 1 হবে, 1 মানে হচ্ছে এর মান হচ্ছে 1, তাহলে -9 হয়ে গেল আলফা বিটার মান। তাহলে আলফা ইন্টু বিটা কী হবে? সমান হচ্ছে সি হচ্ছে কত? 3k পুরোটাই নিতে বলেছি। আর এ মানে কি? এর মান হচ্ছে 1, তাহলে এটার মান কত হলো? 3k হয়ে গেল। তাহলে আমি এই দুটোর মান কী পেলাম? আলফা প্লাস বিটার মান কত পেলাম? -9 পেলাম, আর আলফা ইন্টু বিটা হচ্ছে 3k পেয়ে গেলাম। এবার দেখো আমরা একটা সূত্র জানি, আমরা এই সূত্রটা আমরা তো দেখেছি, হয়তো জানি, এই যে a² প্লাস b² সমান a প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা তো আমরা জানি। তাহলে এই সূত্র যদি আমরা বসিয়ে দিই a প্লাস বি স্কোয়ার মানে কি? এখানে যদি এখানে আলফা বিটা দেওয়া রয়েছে, একই তো ব্যাপার না? আলফা বিটা স্কোয়ার সমান আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2ab তো না, -2 আলফা
এবং বিটা একই ব্যাপার, ঠিক আছে। আলফা বিটায় কনভার্ট করে দিলাম এই আর কি। দেখুন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত দেওয়া আছে, 21 দেওয়া আছে, 21 বসিয়ে দিলাম। সমান সমান আলফা প্লাস বিটা কত যোগফল, আলফা প্লাস বিটা যোগফল হচ্ছে -9, তাহলে -9 বসিয়ে দিলাম, স্কোয়ার করে দিলাম। এবার -2 আলফা বিটা কত, আলফা বিটা হচ্ছে 3k দেওয়া রয়েছে ইন্টু 3k, ঠিক আছে। এখান থেকে আমরা কে এর মান বের করে নেব, এখান থেকে আমরা কে এর মান বের করে নেব। তাহলে এখানে আমি যদি 21 বসাই সমান সমান 9 নং 81 হয়ে যায়। আর যেহেতু বর্গ করলে মাইনাস থাকে না, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, কারণ একটা 9 ইন্টু -9 মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, 9 নং 81 হচ্ছে, এটা হয়ে যায়। তাহলে -2 3 দুগুণ 6 কে 6k, তাহলে 81টা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, 81 - 21 0, আর এখানে 60 হয়ে যাচ্ছে, তাহলে 60 হচ্ছে সমান সমান 6k। আর বড়টার থেকে বিয়োগ করলে কী হয়, একটা মাইনাস চলে আসে, আর এই পাশে এর মাইনাসটা, এই মাইনাস মাইনাস কেটে যায়, এই 6 দিয়ে যদি আমি কাটি তাহলে কে এর মান হচ্ছে 10 হয়ে যায়। তাহলে 10 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার, 10 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। অনিল চিহ্নিত মূল্য 20% ডিসকাউন্ট সহ একটি নিবন্ধ বা বস্তু বলতে পারো ক্রয় করে, ঠিক আছে, কেনে এবং চিহ্নিত মূল্যের উপর 8% ছাড়ে বিক্রি করছে, শতাংশের লাভ বা ক্ষতি খুঁজুন। দেখো চিহ্নিত মূল্য মানে হচ্ছে ধার্য মূল্য ধরলাম মেক প্রাইস বা মার্কেট প্রাইস 100 টাকা ধরলাম, 100 টাকা মূল্যের 20% ডিসকাউন্ট দিয়েছে। 100 টাকার 20% ডিসকাউন্ট মানে কি, 100 টাকাতে 20% ডিসকাউন্ট মানে 100 থেকে 20 চলে গেল, 80% ডিসকাউন্ট, 80% থাকলো, এটা কাটলাম, সমান কত 80 টাকা। 80 টাকা কি, 80 টাকা হচ্ছে ক্রয় করেছে, মানে ক্রয় করেছে সিপি। তারপরে বলেছে কি চিহ্নিত মূল্য, এই মেক প্রাইস চিহ্নিত মূল্য, ঠিক আছে, মার্কেট প্রাইস, সেখান থেকে 8% ছাড় দিয়েছে। 8% ছাড় মানে কত, 100 থেকে 92%, তাহলে এর করলে কত হচ্ছে, 92 টাকা হচ্ছে, 92 টাকা হচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রি করছে। তাহলে শতাংশের লাভ কত, 80 টাকা দিয়ে কিনেছিল আর 92 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে এখানে 2 টাকা, 12 টাকা, তাই না, 12 টাকা লাভ হয়েছে। 92 থেকে 80 মাইনাস করে দিলাম, 12 টাকা কার উপর, সবসময় ক্রয় মূল্যের উপরই লাভ লস শতাংশ বের করা হয়, তাহলে ক্রয় মূল্যের উপর 12 টাকা লাভ হয়েছে, 100-এ কত, এই 0 0 কাটলাম, 4 2 8, 3 4 12, 5 2 10, 3 5 15% হচ্ছে কী হয়েছে, লাভ হয়েছে। লাভ তো হয়েছে না, 80 টাকা ছিল, তারপর 92 টাকা হয়েছে, 12 টাকা লাভ হয়েছে, তাহলে 12%, 15% লাভ হয়েছে। এটাও দিয়েছে প্রথমে, সরল দিয়েছে। প্রথমে যদি 3 দিয়ে যদি আমি কাটি, 3 নং 27, ঠিক আছে, 3 নং 27, তারপরে এখানে কি পড়ে থাকলো, তারপর গুণের কাজ, ভাগের কাজ হয়ে গেলো, বদমাস শুরু হয়েছে, তারপরে গুণের কাজ হবে 5 2 10, হাতে 1 4 5 20, 21 হচ্ছে, তারপরে থাকলো কি -3 + 9, তাহলে এটা এইগুলো যোগ করে নিয়ে আগে, তাহলে 9 2 1, সেখান থেকে 3 মাইনাস করে দেবো, তাহলে 2 1, এটা হচ্ছে 6, 216 হচ্ছে অ্যান্সার, নর্মাল একটা সরল। নেক্সট, একটি 15 মিটার উঁচু গাছ বাতাসে ভেঙে এমনভাবে পড়ে যে শীর্ষটি মাটিকে স্পর্শ করে এবং মাটির সাথে 60 ডিগ্রি কোণ করে, গাছটি তার গোড়া থেকে কত উচ্চতায় ভেঙে গেছে। দেখো একটা 15 মিটার উঁচু গাছ বলেছে, আমি ধরলাম এরকম একটা গাছ আছে 15 মিটার উঁচু, ঠিক আছে, ভেঙে এমনভাবে পড়ে যে শিশুটি মাটিকে স্পর্শ করেছে। এবার সেখান থেকে ভেঙে পড়েছে, 15 মিটার উঁচু গাছ আছে, সেখান থেকে ভেঙে পড়েছে, ধরলাম এখান থেকে ভেঙে পড়েছে, ভেঙে কী হয়েছে 15 মিটার উঁচুটা, ঠিক আছে, ভেঙে এরকম হয়ে গেছে, আরে কীরকম হয়ে গেল, ভেঙে এরকম মাটিতে পড়ে গেছে গাছটা, ঠিক আছে, ভেঙে পড়ে গেছে। এবার দেখো এরকম 15 মিটার পড়ে গেছে, তাহলে টোটাল ছিল 15, আমাকে বলেছে কি উচ্চতা, গাছটি তার গোড়া থেকে কতটা উচ্চতায় ভেঙে গেছে। এই যে এখান থেকে মনে করলাম এইখানে যে উচ্চতাটা আছে না, এই উচ্চতাটা বের করতে বলেছে, তাহলে এই উচ্চতা তো আমি জানি না, এটা আমি এক্স ধরলাম, ঠিক আছে, এটা যদি এক্স ধরি, এটুকু যদি উচ্চতা যদি এক্স ধরি, তাহলে এই যে গাছটা ভেঙে গেল, এটা তো এরকম ছিল উপরে, এটা তো উপরে ছিল, এই টোটালটা কত, টোটালটা হচ্ছে 15, টোটালটা যদি 15 হয়, তাহলে আমার যেটুক ভেঙে গেছে এটুক কত, এটুক 15 - x হবে, তাই না, এটুক কত 15 - x হবে তো, কারণ টোটালটা যদি 15 হয়
সেখান থেকে আমি এটুকের মান ধরেছি কত এক্স, এটুক যদি আমি বাদ দিয়ে দিই টোটালটা থেকে এটুক যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এটুক পাবো, আর এটুকুই তো ভেঙে গেছে নিচে, তো তার জন্যে 15 - x, ঠিক আছে। এবার এই মাটি থেকে সাথে কোণ কত, এটার কোণ কত বলে দিয়েছে 60° কোণ, 60° কোণ বলে দিয়েছে। দেখো এখানে ত্রিকোণমিতির ফর্মুলা রুলস অ্যাপ্লাই হবে। তোমরা যদি না জানো 60° কোণের মান কত হয়, 60° কোণের মান কত হয়, 60° কোণের মান হচ্ছে, পরে বলে দিচ্ছি, আগে একটু করি আর একটু সিধা করতে কত উচ্চটায় ভেঙে পড়বে, ভেঙে গেছে। এবার তাহলে আমরা এখানে লম্ব বাই অতিভুজ এটা করছি। দেখো একটা ত্রিভুজ এখানে যদি আঁকানো হয়, একটা ত্রিভুজ যদি এখানে আঁকানো হয় তাহলে কি হবে, এটাকে বলা হয় লম্ব, যেটাকে আমরা উচ্চতা বলছি এটাকে কিন্তু লম্ব বলা হয়, লম্ব, এটাকে বলা হয় লম্ব। আর এটাকে বলা হয় অতিভুজ, অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ। আর এটা হচ্ছে ভূমি বলা হয়, ভূমির সাথে লেগে থাকে তো ভূমি, তো ভূমি বলা হয়। এবার একটা জিনিস দেখো, এই যে ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজটার কথা বলছি, এই ত্রিভুজটার একটু লম্বটা কত, লম্ব হচ্ছে এক্স, তাই না, আর অতিভুজ কত 15 - x এটা। এবার দেখো এখানে একটা জিনিস যেটা তোমরা মনে রাখবে, এই লম্ব বাই সাইন থিটা মানে কি হয়, সাইন থিটা ত্রিকোণমিতিতে সাইন থিটা, সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ হয়, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখবে, ঠিক আছে। আরও আছে কিন্তু বাট এই অঙ্কটা এটা লাগছে তাই আমি এটা বলে দিলাম, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কিন্তু এখানে ডিগ্রি দিয়ে দিয়েছে, যখন ডিগ্রি দিয়ে দেখবে না তখন তোমরা এরকম করবে, কারণ সাইন থিটা কেন নিলাম, অন্য কিছু নিলাম, কস থিটা নিলে ভূমি বাই অতিভুজ হয়, আমার তো লাগবে লম্ব, কারণ এই এক্সের মান বের করতে হবে, লম্ব লাগবে না, তাই লম্ব বাই অতিভুজ এই দুটোর ভ্যালু দেওয়া রয়েছে, তার জন্য আমরা সাইন থিটাকে নিলাম। এবার সাইন থিটা যখন সাইন 60° মান বলবে, এখানে 60° দেওয়া আছে তাই বললাম 60° মান বলবে, তো সেটার মান কত হবে √3/2, এটাকে মুখস্থ রাখতে হবে তোমাদের, এই আর কি, কিছু করার নেই, এটা মুখস্থ রাখতে হবে। এবার মুখস্থ রাখতে হলো, তাহলে দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে লম্ব, লম্ব, আর এটা মানে হচ্ছে অতিভুজ, 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 এটা মানে হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে আমার এখানে দেখো এই ত্রিভুজে, ত্রিভুজে এটাকে হচ্ছে লম্ব বাই 15 - এত, আর এটা সমান সমান কত 60°, যে কোণটা আছে তার লম্ব কত √3, আর এদিকে হচ্ছে 2, ঠিক আছে, শর্তে কিন্তু সমান দুটো, তার জন্য আমি দেখলাম এটা কোণের দিক দিয়ে তোমার √3/2, হ্যাঁ, আর এদিকে যে ত্রিভুজের যে মানটা দেওয়া আছে সেই হিসাবে লম্ব বাই অতিভুজ, এটাও লম্ব বাই অতিভুজ, এটাও লম্ব, এটা হচ্ছে কোণের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, এটাও ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, মান দেওয়া লম্ব বাই অতিভুজ, তাহলে শর্তে দুটোই হচ্ছে সমান, তাহলে আমার এখান থেকে কি এক্সের মানটা বের করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এক্সের মানটা যদি বের করি, তাহলে বজ্রগুণ যদি করি, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে তোমাদের, এইভাবে যদি কোনাকুনি গুণ করি 2x হচ্ছে, আর এইভাবে যদি কোনাকুনি গুণ করি 15√3 - x √3 হচ্ছে। এবার এই এক্সটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x প্লাস, কারণ মাইনাস সমান সমান দিকে প্লাস হয়ে যায়, তাহলে x √3 সমান সমান হচ্ছে 15√3 হচ্ছে, এটা সমান সমান 15√3 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে দুটো এক্স আছে, একটা এক্স আর একটা এক্স, একটা এক্স, দুটো এক্স আছে, এই এক্সের থেকে কী করতে পারি আমি একটা কমন নিয়ে নিতে পারি, এক্স যদি কমন নিয়ে নিই তাহলে 2 + √3 সমান সমান ওইদিকে থাকলো কি 15√3, তাহলে এক্স আর এই √2 + 3 এই পাশে গেলে নিচে চলে আসে বজ্রগুণ হিসেবে, তাহলে 15√3/2 + √3, তাহলে আমি এক্স কী ধরেছিলাম, এক্স উচ্চতা ধরেছিলাম, আর আমাকে উচ্চতাই বলেছে, ঠিক আছে, গোড়া থেকে, এই গোড়া থেকে কতটা উচ্চতা উঠতে হবে এক্সের মান আমি পেয়ে গেছি, তাহলে 15√3 + √3, এটাই হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দিয়েছে এর মধ্যমা নির্ণয় করো, ঠিক আছে, বা মিডিয়াম বের করো, মিডিয়ান বের করো। দেখো তাহলে আমরা প্রথমে এটাকে মধ্যমা বের করতে গেলে প্রথম সাজাতে হবে, ছোটো থেকে সাজাও, 8, তারপর কি আছে 9 আছে, তারপর কত আছে 10 আছে, তারপরে কত আছে 11 আছে, পরপর সাজাতে হবে, 11, তারপর আছে 13 আছে, 13 একটা নেই আর একটা আছে, একটা 13, একটা দুটো 13 আছে, তো দুটো 13 লিখবো, তারপর লাস্টের কী আছে 20 আছে, 20 আছে। তাহলে মধ্যমা মানে কি মাঝখানের যে ইয়েটা থাকবে, তাহলে এই পাশ থেকে হচ্ছে 3টে আর এই পাশ থেকে 3টে, তাহলে মাঝখানে কী থাকলো 11 থাকলো, 11 হচ্ছে তোমাদের অ্যান্সার। বা তোমরা যদি চাও এইভাবেও করতে পারো, একটা সূত্র আছে n + 1/2, তোমরা হয়তো জানো n মানে কি, n মানে হচ্ছে তম, কততম, ঠিক আছে, কততম বা বলা হয়, তাহলে এখানে কততম, 1 2 3 4
5, 6, 7, শেষতম কত 7 নাম্বার, তাহলে 7 প্লাস 1/2 সমান সমান 8/2 মানে 4তম 4 নাম্বার তম, তাহলে 4 নাম্বার কত 1 2 3 4, 4 নাম্বার কী পড়ে 11 পড়ে, এইভাবে করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো 14, 21 এবং 28-এর এলসিএম কত লসাগু বের করতে বলেছে। 14, 21 এবং 28-এর এলসিএম বের করতে বলেছে, তাহলে 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2 3 আর হচ্ছে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 7 12 কত 84 হয় না, 7 দুগুণ 14 4 28, 4 এবং 84 হয়তো, তাহলে 84 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো একটা ত্রিকোণমিতি দেওয়া রয়েছে, যেটা হচ্ছে সাইন মাইনাস √3 cos থিটা সমান সমান 0 হলে তাহলে দেন দি ভ্যালু অফ দি সাইন স্কোয়ার মাইনাস কস থিটা এর মান বের করতে বলেছে। তাহলে আমি প্রথমত এটা লিখি, কত বলেছে সাইন থিটা মাইনাস √3 cos থিটা, তাহলে সমান সমান কত ছিল 0 ছিল, তাহলে সাইন থিটা, ঠিক আছে, ওই √3 cos থিটাকে যদি সমান সমান ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে, এটা প্লাস হয়ে যায়, প্লাস তো লেখা লাগে না, তাহলে √3 cos থিটা হয়ে গেল। এবার আমি যদি সাইন থিটা এখানে থেকে গেল, সাইন থিটা সমান সমান √3 আর cos থিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি নিচে চলে আসে cos থিটা, তাহলে সমান সমান √3 হয়ে গেল। এবার সাইন থিটা বাই cos থিটার মানে কি হয়, সূত্র আছে ত্রিকোণমিতির, ঠিক আছে, এটা হচ্ছে সাইন থিটা বাই cos থিটা সমান সমান হচ্ছে ট্যান থিটা হয়, এটা একটা সূত্র মনে রাখতে হবে তোমাদের। আর একটা cos থিটা বাই সাইন থিটা এটা সমান সমান হচ্ছে কট হয়ে যাবে, ঠিক আছে, কট থিটা, এই দুটো মোটামুটি মনে রাখো আর কি মনে রাখো। তাহলে আমরা এখানে কি পেলাম, ট্যান থিটা সমান সমান √3। এবার একটা জিনিস দেখো, এই সাইন থিটা বাই cos থিটা না, এটা তোমরা অন্যভাবে করতে পারো, দাঁড়াও একটু ছোট করে নিই। এবার দেখো আমি বলেছিলাম যেটা আগের এসে, এই ট্যান মানে কি, এটা আমি বলেছিলাম লম্ব বলেছিলাম, এটা অতিভুজ বলেছিলাম, অতিভুজ বলেছিলাম, আর এটা হচ্ছে ভূমি বলেছিলাম। সাইন মানে কি হয়, সাইন মানে লম্ব বাই অতিভুজ হয়। cos থিটা মানে কি, cos থিটা মানে অতিভুজ বাই ভূমি হয়, ঠিক আছে। আর ট্যান মানে কি হয়, ট্যান মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হয়। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ হয়। এবার এখানে একটা জিনিস দেখো, এটা যদি আমি এরকম এখানে গ্রাফটা আঁকানোর চেষ্টা করি, এটা √3 মানে এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। ট্যান মানে কি, ট্যান মানে আমি বলেছি লম্ব বাই অতিভুজ হয়, সূত্র আছে তোমার ত্রিকোণমিতি চ্যাপ্টারে যাবে দেখবে ওখানে লেখা আছে সব। ট্যান মানে হয় লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে √3, আর লম্ব বাই কি ভূমি বলেছি, ও সরি লম্ব বাই অতিভুজ নয়, লম্ব বাই ভূমি হবে, ঠিক আছে, ট্যান মানে লম্ব বাই ভূমি হবে, ভুল বলছি আমি, লম্ব বাই ভূমি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি হবে, ভূমি হচ্ছে 1, ঠিক আছে। এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী ত্রিভুজের অঙ্ক তোমরা যদি করে থাকো তাহলে তোমরা জানো, যদি এটা √3 হয়, এটা 1 হয়, এটা কী করে বের করতে হয়, এটার স্কোয়ার করে যোগ করলে এটা বেরিয়ে যায়, ঠিক আছে। আর যদি না জানো তো যদি √3 হয়, এটা 1 হয়, তাহলে এটা চোখ বুঝে 2 করে দেবে, ঠিক আছে, এরকম করে দেবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে এই পর্যন্ত তো বের করতে পারলাম। দেখো এইগুলো বোঝানোর জন্যই তো একটু টাইম লাগছে, ঠিক আছে, যারা জানে না হয়তো এইগুলো। তাহলে আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম, ট্যান থেকে আমরা এই গ্রাফটা বের করলাম, এই গ্রাফটাই দরকার আর কিছুই না। তাহলে আমাকে বসাতে হবে এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বসাতে হবে। এবার সাইন মানে কি বলেছি, সাইন মানে আমি বলেছি লম্ব বাই অতিভুজ হবে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের লম্ব কী, লম্ব এখানে √3, তাহলে √3 বাই হচ্ছে 2 হবে, প্লাস কস কী হবে, কস হচ্ছে অতিভুজ বাই ভূমি হয়, তাই না, অতিভুজ বাই ভূমি হয়, এটা ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টারে পেয়ে যাবে। তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2, অতিভুজ বাই ভূমি হবে।
আরে ভাই ভুল বলছি আমি, লম্ব হচ্ছে এই সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ হবে। সত্য লিখে দিই এখানে, হ্যাঁ। সাইন কত, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতি লিখে দিলাম। আর হচ্ছে কজ হচ্ছে কত, কজ থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমার কি হয়েছে, লম্ব বাই অতিভুজ বসিয়েছি, আর ভূমি কত, ভূমি হচ্ছে ভূমি হচ্ছে 2, আর অতিভুজ কত, আরে ভাই কি উল্টো পাল্টা করছি, ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, ঠিক আছে। এখন কটা বাজে, এখন রাত বাজে 12:30, 12:30 1টা বাজে, ঘুম যা পেয়েছে ওই জন্য ভুলভাল করে ফেলছি। যাই হোক, তাহলে এটা লসাগু যদি করি 2, আর 2 একে 2 √3 + 1, ও সরি, এখানে স্কোয়ার আছে, এদের এই সাইন স্কোয়ার আছে না, এর উপরে স্কোয়ার হবে, এখানে তাহলে স্কোয়ার করলে কী হয়, রুটের স্কোয়ার করলে 3 থাকবে, আর নিচে 2-এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে, আর এখানে 1-এর স্কোয়ার একই হবে, 2-এর স্কোয়ার কি 4 হয়ে যাবে। তাহলে লসাগু কত, 4 হবে। লসাগু যদি 4 হয় তাহলে কত, 3 প্লাস এদিকে হচ্ছে 1, 3 1 4, 1 হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো এখানে ভুলটা কোথায় করেছি, ভুলটা এখানে মাইনাস রয়েছে, আমি এখানে প্লাস কেন বসালাম, এই যে মাইনাস রয়েছে এখানে প্লাস কেন বসালাম, এটা তো মাইনাস হবে তাই না, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 3-এর থেকে দিয়ে গেলে 2/4 হচ্ছে, এটা করলাম হাফ হবে, ঠিক আছে, হাফ হচ্ছে অ্যান্সার। ভুলভাল করে ফেলেছি কিছুটা, যাই হোক নেক্সট কোশ্চেন। যেহেতু এই অঙ্কগুলো প্র্যাকটিস করে আমি একবার প্র্যাকটিস করে নিলে ভালো হয়, ঠিক আছে, প্র্যাকটিস করা হয়নি বলে এই জন্য কিছু মিস্টেক হয়েছে এখানে, যাই হোক অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। চলো, 3 থেকে 39 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা বাদ দিলে কত সংখ্যা থাকবে, এর রুলস আমার কোনো জানা নেই, কোনো রুলস হবে কি না। 3 থেকে 39 পর্যন্ত যদি বিজোড় সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে বিজোড় সংখ্যা যদি কোনগুলো হয়, বিজোড় সংখ্যা 3 একটা বিজোড় সংখ্যা তাই না, সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে 3-এর পর কত, 4 একটা জোড় সংখ্যা, 4-এর পর 5 একটা বিজোড় সংখ্যা, তারপর 6 দিলাম, 6-এর পরে 7 বিজোড় সংখ্যা, তারপর 8 দিলাম, তারপর হচ্ছে 9 10 11 12, তারপর হচ্ছে 13 14 15টা বিজোড় সংখ্যা, 16 মানে জোড় সংখ্যা নিচ্ছে, বিজোড় সংখ্যা বাদ দিচ্ছি, 17 18 হবে, 19 20 হবে, তারপর হচ্ছে 22 হবে, তারপর হচ্ছে 24 হবে, 26 হবে, 28 হবে, 29 হবে, ঠিক আছে, 2 বাদ দিয়ে চলে যাও, হয়ে যাবে। তারপর হচ্ছে 32 হবে, 33 34 হবে, তারপর 35, তারপরে 36 হবে, তারপর 37 38 হবে, তারপর 39, তারপর বিজোড় সংখ্যা, ঠিক আছে, এই কটা সংখ্যা হবে, বাদ দিলে কতগুলি থাকবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা হচ্ছে থাকবে, ঠিক আছে, 18টা হচ্ছে থাকবে। এবার এই রুলস আমার জানা নেই কোনো, ঠিক আছে, আরেকটাভাবে হতে পারে, ঠিক আছে, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, 39 থেকে যদি তোমরা 3 বাদ দাও, 39 থেকে যদি 3 বাদ দাও, ঠিক আছে, ফার্স্ট মানে লাস্ট সংখ্যা আর ফার্স্ট সংখ্যা যদি বাদ দাও, তাকে 2 দিয়ে ভাগ দিলে তোমার এই সংখ্যাটা আসবে, তাহলে এখান থেকে বাদ দিলে 36 হচ্ছে, 36/2 হচ্ছে কত, 18, ঠিক আছে, এইভাবে করতে পারো, বাট আমার খেয়াল আসছে না এর কোনো নিয়ম আছে কিনা, তো এইভাবে ডাইরেক্টলি আমি বের করে দেবো। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন। যাক, তোমাদের এই শিফটে যতগুলো ম্যাথ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, তো তোমরা ভালো লাগলে তোমরা একটু লাইক এবং কমেন্ট করে দিও, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, আর চাইবো সব শিফটগুলো কমপ্লিট করে দিতে, তো তোমরা সাথে থাকো, একটু সাপোর্ট করো, ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।